এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। সাঁতার কাটার প্রতিযোগিতার শেষ মুহূর্ত, চারপাশের চিৎকার ছাপিয়ে শুধু জলের ঝপাং ঝপাং আওয়াজ। দুটো শরীর যেন বিদ্যুতের মতো এগিয়ে চলেছে। নীল আর রাহুল পাশাপাশি একই গতিতে, দর্শকদের দম বন্ধ করা উত্তেজনা। কে জিতবে শেষ পর্যন্ত? নীলের লম্বা ছেপছেপে শরীর জলের মধ্যে সাপের মতন এঁকে বেঁকে এগিয়ে যাচ্ছে। তার প্রতিটি স্ট্রোক যেন নিখুঁত শক্তিশালী। মনে হচ্ছে যেন জলের সঙ্গে তার একাত্মতা। বছরের পর বছর ধরে কঠোর অনুশীলনের ফল যেন তার প্রতিটি মুভমেন্টে স্পষ্ট। শান্ত ও স্থির, শুধু নিজের লক্ষ্যের দিকে অবিচল দৃষ্টি। এই কলেজে সুইমিং পুলে নীল এক পরিচিত নাম। তার অসাধারণ প্রতিভা বহুবার জয় এনে দিয়েছে কলেজকে। কিন্তু আজকের প্রতিযোগিতাটা অন্যরকম। তার ঠিক পাশেই যে আরেকটি শরীর, একই রকম দৃঢ় প্রতিজ্ঞ, একই রকম দ্রুত। অন্যদিকে রাহুল পেশিবহুল শরীর, তারও গতি কম নয়। প্রতিটি পেশি যেন লোহার মতন কঠিন, প্রতিটি ধাক্কা যেন জলকে চিরে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা। চোখে মুখে জেতার তীব্র আকাঙ্ক্ষা, একটা চাপা উত্তেজনা যা তার প্রতিটি নিঃশ্বাসে অনুভব করা যাচ্ছে। রাহুল সবসময় এমন, যে কোনো প্রতিযোগিতাকে সে ব্যক্তিগত চ্যালেঞ্জ হিসেবে নেয়, বিশেষ করে যখন প্রতিপক্ষ নীলের খ্যাতি, নীলের জনপ্রিয়তা, সব কিছুতেই যেন রাহুলের একটা চাপা অস্বস্তি কাজ করে। সে মনে মনে বিশ্বাস করে সুযোগ পেলে সে নীলকে ছাড়িয়ে যেতে পারবে। আজকের এই প্রতিযোগিতা সেই সুযোগ এনে দিয়েছে। শেষ কয়েক মিটার, রাহুল যেন এক ঝটকায় একটু এগিয়ে গেল। নীলের মুখ কঠিন হয়ে উঠল। মনে হচ্ছে রাহুলই বাজিমাত করবে। দর্শকদের উল্লাস ধ্বনি আরও বাড়ল। রাহুলের সমর্থকেরা চিৎকার করছে, হাততালি দিচ্ছে। কিন্তু নীলও যে সহজে হার মানবার পাত্র নয়। তার ভেতরের জেদটা যেন এতক্ষণ সুপ্ত ছিল, এইবার তা আগুনের মতন জ্বলে উঠল। শেষ মুহূর্তে অবিশ্বাস্য গতিতে হাত চালালো সে। মনে হলো যেন জল ফুঁড়ে তীর ছুটছে। তার শরীরের প্রতিটি পেশি যেন একসঙ্গে কাজ করছে। একটা সম্মিলিত শক্তি তাকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই তো নীল, আর একটু। ফাহিমের গলা ভেসে এলো ভিড়ের মধ্য থেকে। ফাহিম নীলের ছায়াসঙ্গী, সব সময় হাসি খুশি আর মজাদার। যে কোনো সিরিয়াস মুহূর্তেও তার মুখে লেগে থাকা হালকা হাসির ছোঁয়া। আজকেও তার ব্যতিক্রম হয়নি। যদিও বন্ধুর জন্য তার গলাতেও চাপা উত্তেজনা, চোখের পলকে সব শেষ। টাচপ্যাডে প্রথম স্পর্শটা নীলের। ইলেকট্রনিক স্কোর বোর্ডে জল করে উঠল নীলের নাম প্রথম স্থান। হাঁপাতে হাঁপাতে জলের কিনারে উঠে এলো সে। শরীর ক্লান্ত, প্রতিটি পেশিতে তীব্র যন্ত্রণা, কিন্তু মুখে এক বিজয়ের তৃপ্তি। দ্বিতীয় রাহুল, তার চোখে মুখে স্পষ্ট পরাজয়ের হতাশা আর চাপা ক্রোধ। হতাশার কালো মেঘ যেন তার মুখটাকে আরও কঠিন করে তুলেছে। তৃতীয় স্থানে ফাহিম, বরাবরের মতোই হাসির মুখে, যেন এই ফলাফলে তার কোনো হেলদোল নেই। সে সবসময় এমন, জয় পরাজয়কে খুব একটা গুরুত্ব দেয় না। নীল ক্লান্ত শরীরেও এক ঝলক হাসলো ফাহিমের দিকে, কিন্তু রাহুলের দিকে তাকাতেই সে হাসি মিলিয়ে গেল। রাহুল তখনও জলের ধারে, কনুইর ওপর ভর দিয়ে হাঁপাচ্ছে, তার মুঠো করে কিছু ধরা, সম্ভবত নিজের ভেতরের রাগ আর হতাশা। তার চোখ নীলের দিকে স্থির। এই দৃষ্টিতে কৃতজ্ঞতা বা বন্ধুত্বের লেশ মাত্র নেই, বরং সেখানে জ্বলছে এক তীব্র বিদ্বেষের আগুন। ইস, অল্পের জন্য ফচকে গেল। ফাহিম নীলের পিঠে চাপড় মেরেই বলল, তবে দোস্ত, তুই কিন্তু পাঠিয়েছিস, একদম শেষ মুহূর্তে বাজিমাত করলি। ফাহিমের গলার উৎসাহে নীলের ক্লান্ত শরীর যেন একটু হলেও চাঙ্গা হলো। নীল কোনো মতে একটা দুর্বল হাসি দিল। রাহুলের ওই হিংস্র চাহনি তার ভালো লাগেনি। এই প্রথম নয়, এর আগেও বহুবার রাহুল পরাজয় মেনে নিতে পারেনি, কিন্তু এবারের রাগটা যেন একটু বেশি গাঢ় মনে হচ্ছে নীলের। কিরে রাহুল, কি হলো? মুখটা এমন হাড়ের মতো করে রেখেছিস কেন? ফাহিম এগিয়ে গিয়ে রাহুলের কাঁধে হাত রাখার চেষ্টা করলো। ফাহিম সবসময় মধ্যস্থতাকারী, দুজনের মধ্যে কোনো ঝামেলা হলে সে চেষ্টা করে পরিস্থিতি শান্ত করার। রাহুল ঝটকা মেরে ফাহিমের হাত সরিয়ে দিল। তুই থামতো ফাহিম, সবসময় নীলের চামচাগিরি করিস। তার গলা রাগে কাঁপছিল, প্রতিটি শব্দ যেন বিষাক্ত তীরের মতন ছুটে এলো। আশেপাশে দাঁড়িয়ে থাকা দু একজন দর্শকও চমকে গেল রাহুলের রুদ্র মূর্তি দেখে। ফাহিম একটু অপ্রস্তুত হলো, তার হাসি মাখা মুখটা মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল। আরে ইয়ার, আমি তো এমনি জাস্ট। রাহুল রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এমনি।
সবসময় তোদের দুজনের ইয়ার্কি সহ্য করতে হয়। দেখিস নীল, এর শোধ আমি তুলবই। সব কিছুতে তোকে আমি হারিয়ে দেখাবো, এটা আমার প্রতিজ্ঞা। তার চোখ লাল হয়ে উঠেছে, যেন এখানেই কিছু একটা ভয়ানক কাণ্ড ঘটিয়ে ফেলবে। নীল শান্তভাবেই বলল, রাহুল, এটা তো একটা খেলা ছিল, এত রাগ করার কি আছে? আমরা তো একই কলেজের। খেলা? রাহুল যেন ফেটে পড়ল। আমার কাছে এটা শুধু খেলা নয়, এটা প্রমাণ করার লড়াই, কে সেরা। আর তুই প্রতিবার আমার থেকে জিতে যাস কেন? আমার কি কম চেষ্টা থাকে নাকি? আমি কি কম পরিশ্রম করি? তার স্বর ক্রমশ বাড়ছে, যেন ভেতরে জমে থাকা ক্ষোভগুলো বেরিয়ে আসতে চাইছে। নীল বোঝানোর চেষ্টা করে বলল, দেখ রাহুল, আমরা বন্ধু, অন্তত আমি তো তাই মনে করি। রাহুল তিক্ত হেসে বলল, বন্ধু, তুই আর আমি কোনো দিনও না। তোমার মনে যেন থাকে নীল, এর পরের পর আমিই জিতব। এবং শুধু সুইমিং নয়, সব কিছুতেই। পড়াশোনা থেকে শুরু করে কলেজের যে কোনো কম্পিটিশন দেখবে আমি প্রথম হব। কথাগুলো শেষ করে রাহুল রাগে গড়গড় করতে করতে সেখান থেকে ভিড় ঠেলে বেরিয়ে গেল। তার রাগে ফুঁসতে থাকা শরীরটা যেন মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল দর্শকদের মাঝে। ফাহিম হতাশভাবে নীলের দিকে তাকালো, তার মুখের হাসি উধাও, সেখানে এখন গভীর চিন্তার ছাপ। ফাহিম বলল, দোস্ত, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। রাহুল দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। ওর মধ্যে একটা জেদ কাজ করছে, কিন্তু সেটা ক্রমশ বিদ্বেষে পরিণত হচ্ছে। নীল দীর্ঘশ্বাস ফেলল, ভেজা চুলগুলো হাত দিয়ে সরিয়ে বলল, আমি জানি ফাহিম, ও সবসময় আমার সাথে পাল্লা দিতে চায়। সুস্থ প্রতিযোগিতা ভালো, কিন্তু এটা এখন আর তেমন নেই। এটা ক্রমশ তিক্ত হয়ে উঠছে। ফাহিম চিন্তিত মুখে বলল, আমাদের কিছু করা উচিত নীল, না হলে এটা আরও খারাপ দিকে যাবে। আমি ভয় পাচ্ছি রাহুল হয়তো এমন কিছু করে বসবে যা। ফাহিম কথাটা শেষ করতে পারল না, তার চোখে মুখে একটা অজানা আশঙ্কার ছায়া। নীল কিছুক্ষণ চুপ থেকেই বলল, দেখা যাক কী হয়, তবে আমি চাই না আমাদের বন্ধুত্ব নষ্ট হোক। আসলে এক সময় তো আমরা ভালো বন্ধু ছিলাম। নীলের গলায় একটা চাপা বিষাদের সুর। পুরনো দিনের স্মৃতি যেন তার মনে উঁকি দিচ্ছে, কিন্তু নীলের মনে একটা চাপা দুশ্চিন্তা থেকেই গেল। রাহুলের ওই তেতো কথাগুলো যেন তার কানের কাছে বাজতে থাকলো। এই বিদ্বেষ কোথায় গিয়ে থামবে তা সত্যিই অজানা ছিল। পরের দিন কলেজে নীলের জন্য অপেক্ষা করছিল এক অপ্রত্যাশিত পরিস্থিতি। করিডোরে হাঁটতে হাঁটতে সে অনুভব করলো যেন সবাই তার দিকে তাকিয়ে ফিসফিস করছে। বিষয়টা প্রথমে সে পাত্তা দেয়নি, ভেবেছিল হয়তো গতকালকে সুইমিং প্রতিযোগিতার যে, কিন্তু যখন কয়েকজন সিনিয়র ছাত্র এসে তাকে ঘিরে ধরল, তখন তার ভুল ভাঙল। দলের একজন মুখিয়ে আসা হাসি হেসে বলল, এই যে মিস্টার চ্যাম্পিয়ন, গতকাল তো খুব উড়ছিলে তাই না? নীল ভ্রুকুচকে বলল, আমি বুঝতে পারছি না তোমরা কি বলছো। বুঝতে পারছো না? অন্য একজন এগিয়ে এসে নীলের বুকের কাছে আঙুল দিয়ে খোঁচা মারল। রাহুল ভাইয়ের সাথে পাঙ্গা নেওয়ার সাহস কি করে হয় তোমার? নীল হতভম্ব হয়ে গেল। রাহুল কি তোমাদের কিছু বলেছে? প্রথমজন আবারও বলল, বলবে না। বলেছে তো আমরা এসেছি। মনে রেখো, এই কলেজে রাহুলের বিরুদ্ধে যারা সাহস কেউ দেখায় না। ফাহিম কোথা থেকে যেন ছুটে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলো। আরে ভাই থামুন, ওটা তো শুধু একটা প্রতিযোগিতা ছিল। একজন ধমক দিয়েই বলল, তুই চুপ কর ফাহিম, তোকেও আমরা পরে দেখছি। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছিল। নীলের মনে ভয় জাগতে শুরু করলো। রাহুলের পরাজয় মেনে নিতে না পারার ফল এটা। সে বুঝতে পারছিল রাহুলের বিদ্বেষ শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ নেই, সেটা এখন শারীরিক হুমকির দিকেও যাচ্ছে। ঠিক তখনই অপ্রত্যাশিতভাবে সেখানে কলেজের স্পোর্টস টিমের ক্যাপ্টেন এলেন। তিনি এসেই বললেন, কি হচ্ছে এখানে? তার কণ্ঠস্বর শুনে সিনিয়র ছাত্রগুলো হকচকিয়ে গেল। একজন আমতা করে বলল, কিছু না স্যার। ক্যাপ্টেন তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের দিকে তাকিয়েই বললেন, কিছু না, আমি সব শুনেছি। এটা কোনো ছোটোখাটো ব্যাপার নয়। যদি আর একবার এমন কিছু শুনি, আমি সরাসরি প্রিন্সিপালের কাছে রিপোর্ট করব। ক্যাপ্টেনের ধমকে সিনিয়র ছাত্রগুলো পিছু হটতে বাধ্য হলো। তারা যাওয়ার আগে নীলের দিকে রাগী চোখে তাকিয়ে গেল। ক্যাপ্টেন নীলের দিকে ফিরে বললেন, তুমি ঠিক আছো তো? নীল মাথা নেড়ে হ্যাঁ বলল। ফাহিম তখনও ভয়ে কাঁপছে। এসব কি হচ্ছে নীল? ক্যাপ্টেন জানতে চাইলেন। নীল গতকালকের ঘটনা খুলে বলল। ক্যাপ্টেন সব শুনে গম্ভীর হয়েই বললেন, রাহুলের এটা বাড়াবাড়ি, আমি ওর সাথে কথা বলবো।
আর তোমরা দুজন সাবধানে থেকো। ক্যাপ্টেনের হস্তক্ষেপ পরিস্থিতি সাময়িক শান্ত হলেও নীলের মনে একটা চাপ আতঙ্ক রয়ে গেল। রাহুলের বিদ্বেষ সে এতদূর গড়াতে পারে তা সে স্বপ্নেও ভাবেনি। কলেজের শান্ত পরিবেশটা যেন মুহূর্তেই বিষিয়ে উঠল। এরপর বেশ কয়েকদিন কেটে গেল। রাহুল সরাসরি নীলের সাথে কোনো ঝামেলা না করলেও তার আশেপাশে একটা চাপা উত্তেজনা সব সময় বিরাজ করত। নীলের মনে হতো যেন কেউ সব সময় তার উপর নজর রাখছে। ক্লাসে, ক্যান্টিনে, এমনকি কলেজের বাইরেও সে একটা অস্বস্তি অনুভব করত। ফাহিম সবসময় তার পাশে থাকার চেষ্টা করত, কিন্তু রাহুলের প্রভাব এতটাই বেশি ছিল যে অনেকেই নীলের সাথে স্বাভাবিকভাবে কথা বলতেও ভয় পেত। একদিন বিকেলে নীল একা লাইব্রেরিতে বসে পড়াশোনা করছিল। হঠাৎ কেউ পেছন থেকে তার কাঁধে হাত রাখলো। চমকে ফিরে তাকিয়ে সে দেখল রাহুল দাঁড়িয়ে আছে, তার চোখে সেই চেনা বিদ্বেষের আগুন। রাহুল শীতল স্বরে বলল, কী ব্যাপার নীল, এখন আমার থেকে পালানোর চেষ্টা করছিস? নীল শান্ত থাকার চেষ্টা করে বলল, আমি পালাচ্ছি না রাহুল, আমি এখানে পড়াশোনা করছি। পড়াশোনা? রাহুল ব্যঙ্গ করে বলল, নাকি আবার কোনো নতুন ফোন দিয়ে আটছো আমাকে হারানোর? আমার কোনো ফন্দি নেই রাহুল, আমি শুধু চাই আমরা স্বাভাবিক হই। স্বাভাবিক? রাহুলের হাসি মিলিয়ে গেল, তার মুখ কঠিন হয়ে উঠল। রাহুল বলল, আমাদের মধ্যে আর কোনদিন স্বাভাবিক সম্পর্ক হতে পারে না। তুই আমার থেকে সব কিছু কেড়ে নিয়েছিস। নীল অবাক হয়ে জানতে চাইল, আমি কি কেড়েছি তোর থেকে? রাহুল চিৎকার করে বলল, আমার সম্মান, আমার পরিচিতি, সবাই তোকে সেরা বলে, আর আমাকে ভাবে তোর ছায়া। আমি এটার সহ্য করব না। নীল বোঝানোর চেষ্টা করে বলল, রাহুল, এটা তোর ভুল ধারণা, আমি কখনোই। চুপ কর। রাহুল তাকে থামিয়ে দিল। আর মিথ্যা বলবি না। আমি জানি তুই ভেতরে ভেতরে খুব খুশি হস যখন আমি হারি। কথাগুলো শুনে নীলের খারাপ লাগলো। একসময়ের বন্ধু আজ তাকে এত ভুল বুঝছে। তুমি ভুল ভাবছো রাহুল। নীল আবারও বলার চেষ্টা করলো। রাহুল বলল, আর কোনো কথা নয়, আমি তোকে দেখিয়ে দেব আসল সেরা কে। এই বলেই সে লাইব্রেরি থেকে দ্রুত বেরিয়ে গেল। নীল কিছুক্ষণ পাথরের মতন বসে রইল। রাহুলের বিদ্বেষ ক্রমশ বাড়ছে, আর সে কিছুই করতে পারছে না। তাদের মধ্যকার এই তিক্ততা কোথায় গিয়ে শেষ হবে তা সত্যিই তার জানা নেই। পড়াশোনার বইগুলো তার সামনেই খোলা থাকলেও তার মন পড়ে রইল সেই তিক্ত কনভারসেশনেই। এর পরদিন কলেজে নতুন ছাত্রছাত্রীরা আসছিল ভর্তি হওয়ার জন্য। অনেকেই আসছিল, আর সিনিয়রদের হাতে র্যাগিং হচ্ছিল। সেই কলেজেই আসলো এক তরুণী, দেখতে একদম পরীর মতন। তাই তো কলেজের করিডোরে নতুন একটা গুঞ্জন উঠল, আজ নাকি নতুন একটি মেয়ে ভর্তি হয়েছে। কেমন দেখতে, কোন ডিপার্টমেন্টে, এইসব নিয়ে চাপা ফিসফিসানি চলছিল ছাত্রদের মধ্যে। নীল আর ফাহিম ক্যান্টিনের দিকেই যাচ্ছিল। হঠাৎ তাদের কানেও এলো সেই খবর। ফাহিম কৌতূহলী গলায় বলল, দোস্ত, শুনেছিস আজ নাকি একটা নতুন মেয়ে এসেছে কলেজে, ফাটাফাটি সুন্দরী। নীল হেসে বলল, তুই তো সব মেয়েকে ফাটাফাটি বলিস। আরে না ইয়ার, এটা অন্যরকম ব্যাপার, সবাই বলাবলি করছে। ফাহিম জোর দিয়ে বলল। ঠিক সেই মুহূর্তেই তাদের নজরে পড়ল মেয়েটি। লম্বা, ছিপছিপে গরম, চোখে এক গভীর উজ্জ্বল, পরনে সাধারণ সালোয়ার কামিজ, কিন্তু তার ব্যক্তিত্বে এক আলাদা আকর্ষণ ছিল। নীল মুহূর্তের জন্য থমকে গেল। সত্যি মেয়েটির মধ্যে একটি বিশেষ ব্যাপার আছে। অন্যদিকে রাহুল তার দলবল নিয়ে করিডোরের একপাশে দাঁড়িয়েছিল। নতুন মেয়েটিকে দেখেই তার চোখ আটকে গেল। একটা দুষ্টু হাসি খেলে গেল তার ঠোঁটে। নতুন শিকার যেন তার সামনে এসে দাঁড়িয়েছে। মেয়েটি হেঁটে যাচ্ছিল, কিছুটা দ্বিধাগ্রস্ত দেখাচ্ছিল তাকে। হয়তো কলেজের পরিবেশটা এখনও তার ধাতস্থ হয়নি। রাহুল তার বন্ধুদের দিকে তাকিয়ে চোখ টিপল। রাহুল মুচকি হেসে বলল, চল সিনিয়র হিসেবে একটু ওয়েলকাম জানানো যাক। নীল দেখল রাহুল তার দলবল নিয়ে মেয়েটির দিকে এগিয়ে যাচ্ছে। তার মনে একটা চাপা অস্বস্তি হলো। রাহুলের মতিগতি সে ভালো করেই জানে। রাহুল মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালো। তার মুখে সেই চেনা আত্মম্ভরী হাসি। রাহুল কিছুটা নাটকীয় ভঙ্গিতে বলল, এই যে সুন্দরী, তুমি এই কলেজের নতুন ছাত্রী তাই না? মেয়েটি শান্তভাবে রাহুলের দিকে তাকালো। তার চোখে সামান্য বিরক্তি দেখা গেল। হ্যাঁ, আমার নাম মেহের। মেহের? রাহুল নামটা যেন চেখে দেখল। খুব সুন্দর নাম তো মেহের। তুমি কি জানো এই কলেজের সিনিয়রদের কীভাবে সম্মান করতে হয়? ও সরি, ছাত্রনেতাকে কীভাবে সম্মান করতে হয়? রাহুলের গলায় কর্তৃত্বের সুর স্পষ্ট। তার আশেপাশে দাঁড়ানো তার দল বলো বাঁকা হাসতে শুরু করলো। মেহের এক মুহূর্তের জন্য রাহুলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তার মুখের অভিব্যক্তি কঠিন হয়ে গেল। আমি জানি রাজনীতিবিদদের কিভাবে ঘৃণা করতে হয়।
রাহুল প্রথমে কথাটা বুঝতে পারল না, তার হাসি মিলিয়ে গেল। পলিটিশিয়ান, এখানে পলিটিক্সের কি আছে? সে ভ্যাবাচাকা খেয়ে বলল। মেহেরের মুখ শক্ত হয়ে গেল, তার চোখের আগুন যেন মুহূর্তেই দ্বিগুণ হলো। তুমি যদি এখনকার ছাত্রনেতা হও তাহলে তুমি একজন রাজনীতিবিদ, আর আমি রাজনীতিবিদদের ঘৃণা করি। এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে মেহের অপ্রত্যাশিতভাবে রাহুলের গালে সপাটে এক থাপ্পড় মারল। রাহুল হতভম্ব হয়ে নিজের গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। আশেপাশে থাকা অন্যান্য ছাত্রছাত্রীরাও অবাক হয়ে তাকিয়ে রইল। এমন একটা অপ্রত্যাশিত ঘটনা তারা কেউই আশা করেনি। মেহেরের সাহস দেখেও নীল কিছুটা অবাক হলো। ফাহিম তো হাঁ করে তাকিয়েছিল। মেহেরের এই অপ্রত্যাশিত প্রতিক্রিয়ায় রাহুল এতটাই স্তম্ভিত হয়ে গিয়েছিল যে প্রথমে কোনো কথা বের হয়নি তার মুখ দিয়ে। তার গাল লাল হয়ে ফুলে উঠেছে, আর তার চোখে অবিশ্বাস্য রাগের মিশ্রণ। আশেপাশে তারা দাঁড়িয়েছিল, তাদের ফিসফিসানি ক্রমশ বাড়ছিল। এমন একটা স্পর্ধিত কাজ এর আগে কলেজে কেউ করার সাহস দেখায়নি। ধীরে ধীরে রাহুলের মুখের অভিব্যক্তি পরিবর্তিত হলো। অবিশ্বাস সরে গিয়ে সেখানে জায়গা করে নিল তীব্র ক্রোধ। সে দাঁতে দাঁত চেপে মেহেরের দিকে তাকিয়ে বলল, তুমি জানো তুমি কার গায়ে হাত তুলছো? রাহুলের গলা কাঁপছিল রাগে। তার দলবলের সদস্যরাও এগিয়ে এলো, তাদের মুখ থমথমে। মেহের এক মুহূর্তের জন্য ভয় পেল না। সে সোজা রাহুলের চোখের দিকে তাকিয়ে দৃঢ় স্বরে বলল, হ্যাঁ, আমি একজন রাজনীতিবিদকে থাপ্পড় মেরেছি, আর আমার এতে কোনো অনুশোচনা নেই। তার কণ্ঠস্বরে এতটুকু দ্বিধা ছিল না। রাহুল আর নিজেকে সামলাতে পারল না। সে মেহেরের দিকে তেড়ে যেতে উদ্যত হলো, কিন্তু আশেপাশে থাকা কয়েকজন সিনিয়র ছাত্র এসে তাকে ধরে ফেলল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে তারা দ্রুত হস্তক্ষেপ করলো। একজন বলল, রাহুল ভাই শান্ত হন, এটা কলেজের ঝামেলা করার জায়গা না। প্রিন্সিপাল জানতে পারলে খুব খারাপ হবে। ছাড় আমাকে, আমি এই মেয়ের স্পর্ধা ভাঙবো। সাহস কত করেছে আমার গায়ে হাত তুলে। মেহের শান্তভাবে দাঁড়িয়ে রইল। তার চোখে সামান্যতম ভয়ও দেখা গেল না। তার এই দৃঢ়তা যেন রাহুলকে আরও বেশি ক্ষিপ্ত করে তুলল। নীল এতক্ষণ দূরে দাঁড়িয়ে সব দেখছিল। মেহেরের সাহস এবং তার রাজনীতিবিদের প্রতি তীব্র ঘৃণা দুটোই তাকে অবাক করল। এই ঘটনার পর রাহুল আর মেহেরের মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ শুরু হয়ে গেল। রাহুল সুযোগ পেলেই মেহেরকে অপমান করার চেষ্টা করত, কটু কথা বলতো, বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করত। কিন্তু মেহেরও সহজে দম্বার পাত্রী ছিল না। সে তার বুদ্ধিমত্তা এবং সাহস দিয়ে রাহুলের প্রতিটি আক্রমণে যোগ্য জবাব দিত। তাদের এই শত্রুতা কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়ালো। কেউ মেহেরের সাহসের প্রশংসা করত, আবার কেউ রাহুলের ক্ষমতার কথা ভেবে শঙ্কিত থাকত। নীল বুঝতে পারলো মেহের রাজনীতিবিদদের প্রচুর ঘৃণা করে। তার বাবা দেশের একজন নামকরা এমপি মিস্টার জাফর আলম, একজন অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদ হওয়া সত্ত্বেও নীল তার আসল পরিচয় মেহেরের কাছে গোপন করে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে ভাবলো যদি মেহের তার বাবার পরিচয় জানতে পারে হয়তো তার সঙ্গে আর বন্ধুত্বই করবে না। মেহেরের ওই থাপ্পড়ের ঘটনা নীলের মনে একটা গভীর ছাপ ফেলে গেল। সে বুঝতে পারল মেহেরের অপছন্দ কতটা তীব্র। ফাহিম নীলের পাশে এসে দাঁড়ালো, তার মুখে বিস্ময়ের ছাপ তখনও স্পষ্ট। দোস্ত, এই মেয়ে তো সাংঘাতিক। প্রথম দিনই রাহুল ভাইকে থাপ্পড়। নীল মাথা নেড়ে সায় দিল। হ্যাঁ, আমি এমনটা আশা করিনি। ফাহিম চিন্তিত স্বরে বলল, রাহুল ভাই আবার কি করবে কে জানে, ও তো সহজে কাউকে ছাড়ে না। নীল কিছুক্ষণ চুপ থেকে বলল, মেহের যা করলো হয়তো তার কোনো কারণ আছে। ফাহিম অবাক হয়ে বলল, কারণ কোনো কারণে একজন সিনিয়র ছাত্রকে থাপ্পড় মারা যায়? নীল কিছুক্ষণ ভাবল। মেহেরের চোখে সে যে ঘৃণা দেখেছিল সেটা কোনো সাধারণ অপছন্দ নয়, নিশ্চয়ই কোনো গভীর বেদনা তার মধ্যে কাজ করছে। নীল বলল, আমার মনে হয় ওর হয়তো রাজনীতিবিদদের নিয়ে কোনো খারাপ অভিজ্ঞতা আছে। ফাহিম কিছুক্ষণ চুপ থেকেই বলল, হতে পারে, তবে রাহুল ভাই এটা সহজে বলবে না। নীলও সেটা বুঝতে পারছিল। রাহুল পরাজয় যেমন সহজে মেনে নিতে পারে না, তেমনই অপমানও ভোলে না। মেহেরের এই থাপ্পড় রাহুলের অহংকারের চরম আঘাত করেছে। এর ফল কী হবে তা সময় বলবে, কিন্তু আপাতত কলেজের বাতাস থমথমে হয়ে রইল। এক নতুন শত্রুতার জন্ম নিল। মেহেরের থাপ্পড়ের ঘটনার পর কলেজের বেশ কিছুদিন একটা চাপা উত্তেজনা বিরাজ করলো। রাহুল প্রকাশ্যে কিছু না করলেও তার চোখের আগুন বুঝিয়ে দিচ্ছিল ভেতরে ভেতরে কতটা ফুঁসছে সে। অন্যদিকে মেহের নিজের জগতে শান্ত, যেন কিছুই হয়নি। তার এই নির্ভীকতা অনেক ছাত্রছাত্রীকে অবাক করেছিল। নীল মেহেরের ওই দিনের তেজদীপ্ত রূপ ভুলতে পারছিল না। একই সঙ্গে তার মনে একটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল, রাজনীতিবিদের প্রতি এত তীব্র ঘৃণা কেন মেহেরের?
যখন সে জানতে পারল মেহেরের অপছন্দের মূল কারণ, তখন তার সিদ্ধান্ত আরও পাকা হলো। তার বাবা একজন রাজনীতিবিদ, দেশের একজন সম্মানিত সংসদ সদস্য। এই পরিচয় যদি মেহের জানতে পারে, হয়তো কখনোই তার সাথে স্বাভাবিক বন্ধুত্ব তৈরি হবে না। তাই নীল স্থির করলো যতক্ষণ না মেহের তাকে ভালোভাবে জানতে পারছে, ততক্ষণ সে তার আসল পরিচয় গোপন রাখবে। ফাহিম অবশ্য এই ব্যাপারটা নিয়ে নীলকে কম জ্বালাতন করলো না। ক্যান্টিনে বসে চা খেতে খেতে ফাহিম মুচকি হেসে বলল, দোস্ত, তোর কেসটা কিন্তু বেশ জমে উঠেছে। নীল বিরক্ত হয়ে বলল। কিসের কেস? ফাহিম হাসতে হাসতে বলল, আরে ইয়ার, মেয়ের কেস। কলেজের সব মেয়ের ক্রাশ তুই, আর সেই তুই কিনা একটা জুনিয়র মেয়ের পেছনে গুড়গুড় করছিস। নীল প্রতিবাদ করে বলল, আমি গুড়গুড় করছি না, আমি শুধু ওর সাথে বন্ধুত্ব করতে চাই। ফাহিম ভ্রু কুঁচকে বলল, বন্ধুত্ব? তুই সত্যি বলছিস? তোর চোখের ভাষা তো অন্যরকম কথা বলছে। নীল চুপ করে রইল। ফাহিমের কথা একবারে মিথ্যে নয়, মেহেরের প্রতি তার একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে, কিন্তু এখন বন্ধুত্বটাই তার প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, বন্ধু হতে চাস যখন এত লুকোচুরি কেন? নীল অবাক হয়ে বলল, লুকোচুরি? হ্যাঁ, তোর আসল পরিচয় গোপন করছিস কেন? ফাহিম সরাসরি প্রশ্ন করলো। নীল আমতা আমতা করে বলল, আসলে মানে? ফাহিম হেসে বলল, আসল মানেটা বাদ দে, আমি সব বুঝি। মেহেরের রাজনীতিবিদদের প্রতি অ্যালার্জি দেখে ভয় পেয়েছিস, তাই তো? নীল দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, ঠিক ধরেছিস। আমার মনে হয় ও যদি জানে আমার বাবা একজন পলিটিশিয়ান, তাহলে হয়তো আমার সাথে কথাই বলবে না। বন্ধুত্ব করা তো অনেক দূরের কথা। ফাহিম নীলের কাঁধে হাত রেখে বলল, উফ দোস্ত, তুইও না এত ভয় পেলে চলবে। সত্যিটা একসময় তো জানতেই পারবে, তখন কি হবে? নীল অসহায়ভাবে বলল, তখন দেখা যাবে। এখন অন্তত একটা সুযোগ তো পাওয়া যাবে বন্ধুত্ব করার। ফাহিম হেসে বলল, অল দ্য বেস্ট। তবে আমার মনে হয় এই প্ল্যান বেশি দিন টিকবে না। এরপর থেকে নীল মেহেরের সাথে বন্ধুত্ব করার নানা চেষ্টা করতে লাগলো। ক্লাসে তার পাশে বসার চেষ্টা করত, কলেজের বিভিন্ন অনুষ্ঠানে তার কাছাকাছি থাকার চেষ্টা করত, কিন্তু মেহের যেন তাকে তেমন পাত্তা দিত না। হয়তো রাহুলের থাপ্পড়ের ঘটনার পর সে ছেলেদের থেকে একটু দূরত্ব বজায় রাখছিল, অথবা হয়তো নীলের প্রতি তার কোনো আগ্রহই ছিল না। একদিন নীল সাহস করে মেহেরের সাথে কথা বলার চেষ্টা করলো। কলেজের করিডোরে একা পেয়ে সে এগিয়ে গেল। নীল হেসে বলল, হাই মেহের। মেহের তার দিকে তাকালো, কিন্তু তার চোখে কোনো উষ্ণতা ছিল না। বলল, হ্যাঁ, কেমন আছো? ভালো। মেহের সংক্ষিপ্ত উত্তর দিল। কলেজ কেমন লাগছে? নীল আবারও চেষ্টা করলো কথা শুরু করার। ঠিক আছে। মেহের আবারও সেই একই রকম সংক্ষিপ্ত উত্তর দিল। নীল বুঝতে পারছিল মেহের তার সাথে কথা বলতে চাইছে না, তবু সে হাল ছাড়তে রাজি ছিল না। নীল আন্তরিকভাবেই বলল, যদি কোনো সাহায্যের দরকার হয় তুমি আমাকে বলতে পারো। ধন্যবাদ। মেহের বলল এবং কথা না বাড়িয়ে দ্রুত হেঁটে চলে গেল। ফাহিম দূরে দাঁড়িয়ে সব দেখছিল। মেহের চলে যাওয়ার পর সে এসে নীলের পাশে দাঁড়ালো। ফাহিম হেসে বলল, কি হলো, পাত্তাই দিল না তাই তো? নীল হতাশ হয়ে বলল, আমার মনে হয় ও আমাকে পছন্দই করে না। ফাহিম নীলের পিঠে চাপড় মেরে বলল, আরে ইয়ার, মন খারাপ করিস না। প্রথম দেখার প্রেম কজনের হয় বল? চেষ্টা চালিয়ে যা। মেয়েরা একটু সময় নেয়, ওরা আমাদের ছেলেদের মতো অত তাড়াতাড়ি কোনো ডিসিশন নেয় না। নীল চিন্তিত স্বরে বলল, কিন্তু আমার ভয় হয় যদি ও আমার আসল পরিচয় জেনে যায়। সেটা তো পরের কথা, আগে তো বন্ধুত্বটা হোক, তারপর দেখা যাবে। নীল ফাহিমের কথায় কিছুটা ভরসা পেল। সে মনে মনে স্থির করল মেহেরের সাথে বন্ধুত্ব করার জন্য তাকে আরও চেষ্টা করতে হবে। তার আসল পরিচয় সে তখনই জানাবে যখন তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হবে। পরের কয়েক সপ্তাহ নীল মেহেরের আশেপাশে ঘুরঘুর করতে লাগলো। লাইব্রেরিতে একই টেবিলে বসার চেষ্টা করত, ক্যান্টিনে তার সাথে কথা বলার বাহানা খুঁজত, এমনকি কলেজের বিভিন্ন প্রজেক্টেও সে মেহেরের সাথে কাজ করার আগ্রহ দেখালো। কিন্তু মেহের সব সময় একটা দূরত্ব বজায় রাখত। সে নীলের সাহায্য নিত ঠিকই, কিন্তু তাদের সম্পর্ক বন্ধুত্বের স্তরে পৌঁছাচ্ছিল না। একদিন কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে নীল দেখল মেহের একা দাঁড়িয়ে আছে। সাহস করে সে তার কাছে এগিয়ে গেল। মেহের। মেহের তার দিকে তাকালো। হ্যাঁ। তুমি কি একা? হ্যাঁ, কেন? না মানে, তুমি কি কারোর সাথে প্রোগ্রাম দেখতে যাচ্ছ না? না তো। তুমি যদি কিছু মনে না করো, আমি কি তোমার সাথে কিছুক্ষণ থাকতে পারি?
নীল ইতস্তত করে জিজ্ঞাসা করলো। মেহের কিছুক্ষণ নীলের দিকে তাকিয়ে রইল, তারপর হালকা হেসে বলল। ঠিক আছে। নীলের মনটা খুশিতে ভরে উঠল। এই প্রথম মেহের তার সাথে একটু স্বাভাবিকভাবে কথা বলল। তারা দুজনে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে অনুষ্ঠান দেখলো। তারপর নীল সাহস করে একটা কথা শুরু করলো। তুমি কি রাজনীতিবিদদের সত্যি এত ঘৃণা করো? নীল জানতে চাইলো। তার গলায় সামান্য দ্বিধা ছিল। মেহেরের মুখের হাসি মিলিয়ে গেল, তার চোখ কঠিন হয়ে উঠল। হ্যাঁ করি। আমার মনে হয় ওরা সবাই মিথ্যুক আর দুর্নীতিবাজ। নীল চুপ করে রইল। সে বুঝতে পারছিল এখন তার আসল পরিচয় জানানো সঠিক সময় নয়। কেন তোমার এমন মনে হয়? কিছুক্ষণ পর নীল জিজ্ঞেস করলো। সে মেহেরের ভেতরের কষ্টটা বুঝতে চেষ্টা করছিল। মেহের একটা দীর্ঘশ্বাস ফেলল। আমার একটা খারাপ অভিজ্ঞতা আছে। নীল আগ্রহ নিয়ে তার দিকে তাকালো, তারপর জিজ্ঞেস করলো। তুমি কি সে ব্যাপারে কিছু বলতে চাও আমার সাথে? মেহের কিছুক্ষণ চুপ থেকে বলল। এখন না, হয়তো পরে কোনো দিন বলবো। নীল আর চাপ দিল না। সে বুঝতে পারছিল মেহের এখনও তার সাথে পুরোপুরি স্বচ্ছন্দ নয়, কিন্তু অন্তত তাদের মধ্যে একটা কথোপকথন শুরু হয়েছে, এটাই তার কাছে অনেক। অনুষ্ঠান শেষে নীল মেহেরকে জিজ্ঞাসা করলো সে বাড়ি কীভাবে যাবে। মেহের যখন জানালো সে একাই যাবে, নীল তাকে তার স্কুটিতে লিফট দেওয়ার প্রস্তাব দিল। প্রথমে মেহের রাজি না হলেও নীলের আন্তরিকতা দেখে শেষ পর্যন্ত সে রাজি হলো। স্কুটিতে করে যাওয়ার সময় তারা সামান্য কথা বলল। এরপর থেকে ধীরে ধীরে মেহের নীলের সাথে একটু একটু করে মিশতে শুরু করলো। হয়তো নীলের ধৈর্য আর আন্তরিকতায় তার মন জয় করতে শুরু করেছিল, তবে তাদের সম্পর্কের সীমা তখনও বন্ধুত্বের গণ্ডিতেই আবদ্ধ ছিল। কিন্তু নীলের মনে সেই বন্ধুত্ব ভালোবাসার বীজ বপন করতে শুরু করেছিল। মেহেরের হাসিতে নীলের পৃথিবী আলোকিত হয়ে উঠত। তার সামান্য সান্নিধ্য নীলের মনকে আনন্দে ভরিয়ে দিত। ফাহিম দূর থেকে তাদের এই বন্ধুত্ব দেখত আর মুচকি মুচকি হাসত। একদিন সে নীলকে বলল। দোস্ত, অবশেষে বরফ গলতে শুরু করেছে। নীল হেসে বলল। হ্যাঁ, তবে এখনও অনেকটা পথ বাকি। চিন্তা করিস না, তুই যখন কিছু চাস সেটা পেয়েই ছাড়িস। নীল আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার মনে একটাই ভয়, যদি মেহের তার আসল পরিচয় জানতে পারে তাহলে কি এই বন্ধুত্ব ভেঙে যাবে? এই প্রশ্নের উত্তর তার জানা ছিল না। নীল এখন মেহেরের কাছাকাছি থাকার যে কোনো সুযোগই হাতছাড়া করতে চাইতো না। কলেজের অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে লাইব্রেরিতে বই খোঁজা পর্যন্ত যেখানেই মেহেরের প্রয়োজন হতো নীল সেখানে হাজির থাকতো একটা সাহায্যের হাত বাড়িয়ে। যদিও মেহের প্রথম দিকে কিছুটা দ্বিধা দেখাতো, কিন্তু নীলের আন্তরিকতা আর ধৈর্যের কাছে সে ধীরে ধীরে নতি স্বীকার করতে বাধ্য হচ্ছিল। তাদের মধ্যে কথোপকথন বাড়ছিল, একে অপরের প্রতি একটা সম্মানজনক জায়গা তৈরি হচ্ছিল। তবে নীলের মনে সবসময় একটা চাপা ভয় কাজ করতো, যদি কোনোভাবে তার আসল পরিচয় মেহের জেনে যায়। ফাহিম তাদের এই ক্রমবর্ধমান বন্ধুত্ব দেখে বেশ খুশিই হচ্ছিল। একদিন ক্যান্টিনে বসে ফাহিম নীলকে খোঁচা মেরে বলল। কিরে রোমিও, অবশেষে তোমার তীর লক্ষ্যভেদ করতে শুরু করেছে। নীল মুচকি হাসি হেসে বলল। এখনও শুধু বন্ধুত্ব ফাহিম, তবে হ্যাঁ, আগের চেয়ে অনেক ভালো সম্পর্ক আমাদের। ফাহিম হাসতে হাসতে বলল। ভালো তো হবে, এত খাতির যত্ন করলে বরফ তো গলবেই। ঠিক তখনই তাদের টেবিলের কাছে এসে দাঁড়ালো রাহুল। তার চোখে সেই পুরনো বিদ্বেষের ছায়া। কি ব্যাপার নীল, আজকাল খুব মেহের মেহের করছিস তাই না? নীলের হাসি মুহূর্তেই উধাও হয়ে গেল। সে শান্ত স্বরে বলল। আমি কারো নাম বেশি করি না রাহুল। ও তাই বুঝি। রাহুল ব্যঙ্গ করে হাসল। তবে আমার কানে তো অন্য খবর আসছে, মনে হচ্ছে তুই শিকার পেয়ে পুরনো বন্ধুদের ভুলে যাচ্ছিস। তুই বল ভাবছিস রাহুল? ভুল? রাহুল এগিয়ে এসে টেবিলের ওপর ঝুঁকে বলল। আমার মনে হয় তুই মেহেরকে পচানোর চেষ্টা করছিস, কিন্তু সাবধান নীল, ও আমার টার্গেট। নীল অবাক হয়ে রাহুলের দিকে তাকালো। মেহের কোনো খেলনা নয় রাহুল যে সে তোর টার্গেট হবে। রাহুল হেসে বলল। খেলনা নয়। রাহুল হেসে বলল। সব মেয়ে একরকম, একটু মিষ্টি কথা বললেই গলে যায়। তোর ধারণা ভুল। নীল প্রতিবাদ করল। দেখা যাক। রাহুল বাঁকা হেসে বলল এবং তার দলবল নিয়ে সেখান থেকে চলে গেল। রাহুলের এই কথাগুলো নীলের মনে একটা চাপা উদ্বেগ সৃষ্টি করলো। সে বুঝতে পারছিল রাহুল সহজে মেহেরকে ছেড়ে দেবে না এবং হয়তো অসৎ উপায় অবলম্বন করতে পিছপা হবে না। এরপর থেকে নীল আরও বেশি সতর্ক হয়ে মেহেরের আশেপাশে থাকার চেষ্টা করত। সে চাইতো না রাহুল কোনোভাবে মেহেরের ক্ষতি করতে পারুক। কলেজের বিভিন্ন অনুষ্ঠানে বা ক্লাসের বাইরে যখনই মেহের একা থাকতো নীল চেষ্টা করতো তার কাছাকাছি থাকতে। একদিন কলেজে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। মেহের একটি গান পরিবেশন করার জন্য মঞ্চে উঠেছিল।
তার মিষ্টি কণ্ঠ আর সাবলীল পরিবেশনা মুগ্ধ করেছিল সবাইকে। নীল দর্শক সারিতে বসে মন্ত্রমুগ্ধের মতো তার গান শুনছিল। গান শেষ হওয়ার পর যখন মেহের মঞ্চ থেকে নামছিল, ভিড়ের মধ্যে হঠাৎ ধাক্কাধাক্কি শুরু হলো। নীল দেখল কয়েকজন ছেলে উদ্দেশ্য প্রণোদিতভাবে মেহেরের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের মধ্যে রাহুলের কয়েকজন চালাকেও দেখতে পেল নীল। তার বুঝতে অসুবিধা হলো না যে এটা রাহুলেরই কাজ। মুহূর্তের মধ্যে নীল ভিড় ঠেলে মেহেরের কাছে পৌঁছে গেল এবং তাকে একপাশে টেনে নিয়ে দ্রুত বলল, মেহের চলো এখান থেকে। মেহের প্রথমে কিছুটা অপ্রস্তুত হয়ে গিয়েছিল, কিন্তু নীলের মুখের উদ্বেগের ছাপ দেখে সে আর দ্বিরুক্তি করল না। নীল তার হাত ধরে দ্রুত ভিড় থেকে বের করে একটি অপেক্ষাকৃত শান্ত জায়গায় নিয়ে গেল। কি হয়েছে ওখানে? মেহের কিছুটা ভয় পাওয়া স্বরে জিজ্ঞেস করল, কিছু ছেলে তোমাকে বিরক্ত করার চেষ্টা করছিল। তুমি কি তাদের চেনো? তুমি এখানে একটু দাঁড়াও। মেহের জানতে চাইল। নীল সরাসরি রাহুলের নাম না নিয়ে বলল, হ্যাঁ মনে হয় চিনি। মেহের নীলের চোখের দিকে তাকিয়ে তার উদ্বেগের কারণ বুঝতে পারল। ধন্যবাদ নীল, তুমি না থাকলে আজ সিরিয়াসলি আমার অনেক সমস্যা হতো। নীলের মনটা শান্তিতে ভরে গেল মেহেরের কৃতজ্ঞতা ভরা কথা শুনে। তুমি সাবধানে থেকো মেহের, আমার মনে হয় ওরা আবারও ঝামেলা পাকানোর চেষ্টা করবে। নীলের অনুমান সত্যি হলো। এরপর আরও কয়েকবার রাহুল বিভিন্নভাবে মেহেরকে সমস্যায় ফেলার চেষ্টা করলো। কখনো কলেজের ওয়েবসাইটে তার নামে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হলো, কখনো বা ক্লাসের নোটিশ বোর্ডে তার ছবি বিকৃত করে লাগানো হলো। কিন্তু প্রতিবারই নীল বুদ্ধিমত্তার সাথে মেহেরকে রক্ষা করলো। সে আইটি সেলের বন্ধুদের সাহায্য নিয়ে ওয়েবসাইটের ভুল তথ্য সরিয়ে ফেললো, আবার নোটিশ বোর্ডের ছবিগুলো দ্রুত সরিয়ে ফেলার ব্যবস্থা করলো। একদিন লাইব্রেরিতে মেহের একটি গুরুত্বপূর্ণ বই খুঁজে পাচ্ছিল না। রাহুল এবং তার দলবল আশেপাশে ঘোরাঘুরি করছিল এবং নীলের মনে হচ্ছিল তারা ইচ্ছাকৃতভাবে বইটা লুকিয়ে ফেলেছে। নীল উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে মেহের? মেহের হতাশ স্বরে বলল, আমি একটা রেফারেন্স বই খুঁজে পাচ্ছি না। কাল ডেডলাইন, আমার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। নীল আশেপাশে তাকালো এবং রাহুলের চালাদের মুচকি হাসি দেখতে পেল। তার বুঝতে বাকি রইল না যে বইটা তারাই সরিয়েছে। নীল মেহেরকে বলল এবং দ্রুত রাহুলের দলবলের কাছে গেল। তোমরা কি এখানে কিছু খুঁজে বেড়াচ্ছ? নীল শান্ত স্বরে জিজ্ঞেস করলো। রাহুলের একজন চেলা ব্যঙ্গ করে হাসল। হ্যাঁ, আমরা একটা খুব মূল্যবান জিনিস হারিয়েছি। কি সেটা? একটা মেয়ের ভবিষ্যৎ। অন্য একজন হেসে উত্তর দিল। নীল বুঝতে পারল তারা মেহেরের বইয়ের কথাই বলছে। সে সরাসরি তাদের সাথে ঝামেলায় না গিয়ে অন্য পথ ধরল। সে লাইব্রেরিয়ানের কাছে গেল এবং বইটির ব্যাপারে খোঁজ করল। লাইব্রেরিয়ান জানালেন কিছুক্ষণ আগেই কয়েকজন ছাত্র এসে বইটির ব্যাপারে জিজ্ঞাসা করছিল এবং তারপর থেকে বইটির আর কোনো খোঁজ নেই। নীল তখন কলেজের সিসিটিভি ফুটেজ দেখার অনুরোধ করল। প্রথমে লাইব্রেরিয়ান রাজি না হলেও নীলের জোরাজোরিতে শেষ পর্যন্ত তিনি রাজি হলেন। ফুটেজে স্পষ্ট দেখা গেল রাহুলের দুই চেলা মেহেরের টেবিল থেকে বইটি নিয়ে যাচ্ছে এবং তারপর সেটি লুকিয়ে ফেলছে। ফুটেজ দেখার পর লাইব্রেরিয়ান দ্রুত পদক্ষেপ নিলেন এবং বইটিকে খুঁজে বের করে মেহেরের হাতে তুলে দিলেন। মেহের বইটি পেয়ে খুব খুশি হলো এবং নীলের প্রতি কৃতজ্ঞতা জানালো। মেহের বলল, ধন্যবাদ নীল, তুমি না থাকলে আজ আমার অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হতো না। নীল হেসে বলল, আর এটা তো আমার কর্তব্য। ফাহিম পাশে দাঁড়িয়ে মুচকি হাসছিল। দোস্ত, তুই তো একেবারে হিরো হয়ে যাচ্ছিস। নীল ফাহিমের দিকে তাকিয়ে সামান্য হাসল, কিন্তু তার মনে তখনও রাহুলের বিদ্বেষের চিন্তা ঘুরপাক খাচ্ছিল। সে জানতো রাহুল সহজে হাল ছাড়বে না এবং ভবিষ্যতে আরও খারাপ কিছু করার চেষ্টা করতে পারে। এরপর একদিন কলেজে একটি বিতর্ক প্রতিযোগিতা হচ্ছিল। মেহেরও সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। রাহুলও সেখানে প্রতিযোগী ছিল। নীল দর্শক সারিতে বসে মেহেরকে উৎসাহিত করছিল। রাহুল বিতর্কের মঞ্চে দাঁড়িয়ে এমন কিছু ব্যক্তিগত আক্রমণ করলো যা মেহেরকে অপ্রস্তুত করে ফেলল। মেহের প্রথমে হকচকিয়ে গেলেও দ্রুত নিজেকে সামলে নিয়ে যোগ্য জবাব দিল। কিন্তু নীলের বুঝতে অসুবিধা হলো না যে রাহুল অসৎ উপায় অবলম্বন করছে। বিরতির সময় নীল মেহেরের কাছে গেল। নীল উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করল, মেহের তুমি ঠিক আছো? মেহের হালকা হেসে বলল, হ্যাঁ, আমি ঠিক আছি। ও যা বলেছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার মনে হচ্ছে ও ব্যক্তিগত আক্রমণ করছে। মেহের শান্ত স্বরে বলল, ও হয়তো এইটাই চায়, কিন্তু আমিও কি সেই সুযোগ দিব না? বিতর্কের পরের রাউন্ডে মেহের আরও জোরালো যুক্তি দিয়ে রাহুলের সমস্ত আক্রমণ ব্যর্থ করে দিল। তার আত্মবিশ্বাস আর যুক্তির ধারে রাহুল রীতিমতো পর্যুদস্ত হয়ে গেল। শেষ পর্যন্ত মেহেরই সেই বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হলো। নীল দর্শক সারি থেকে উঠে এসে মেহেরকে অভিনন্দন জানালো। তুমি অসাধারণ ছিলে মেহের।
নীল আন্তরিকভাবে বলল। মেহের হেসে নীলের দিকে তাকালো। ধন্যবাদ নীল, তোমার সমর্থন আমার জন্য অনেক মূল্যবান ছিল। রাহুল পরাজয় মেনে নিতে না পেরে রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে বেরিয়ে গেল। তার চোখে মুখে স্পষ্ট পরাজয়ের জ্বালা। ফাহিম এসে নীলের কাঁধে হাত রাখল। দোস্ত, আজ তো মেহের একেবারে চক্কা হাঁকিয়ে দিল। নীল হাসতে হাসতে বলল, হ্যাঁ, ও সত্যি খুব ভালো বিতর্ক করে। আর রাহুল ভাইয়ের মুখটা দেখার মতো ছিল। ফাহিম হাসতে হাসতে বলল। কিন্তু নীলের হাসি মিলিয়ে গেল যখন সে দেখল রাহুল দূরে দাঁড়িয়ে তাদের দিকে রাগী চোখে তাকিয়ে আছে। তার মনে হলো যেন রাহুলের বিদ্বেষ আরও কয়েকগুণ বেড়ে গেল। এরপর বেশ কিছুদিন কলেজে শান্ত পরিবেশ বজায় ছিল। রাহুল কোনো ঝামেলা করেনি। হয়তো সে নতুন কোনো পরিকল্পনা করছিল অথবা পরাজয়ের ধাক্কা সামলাতে সময় নিচ্ছিল। কিন্তু নীলের মন থেকে সেই চাপা উদ্বেগ তখনও যায়নি। সে জানতো ঝড় আসার আগে প্রকৃতি শান্ত থাকে। একদিন কলেজের ওয়েবসাইটে একটি নোটিশ দেখা গেল। সেখানে আগামী সপ্তাহে একটি রক্তদান শিবিরের আয়োজন করার কথা বলা হয়েছে এবং সকল ছাত্রছাত্রীকে এই মহৎ উদ্যোগে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। নীল ভাবল এটা মেহেরের সাথে আরও কিছুটা সময় কাটানোর একটা সুযোগ হতে পারে। সে মেহেরকে রক্তদান শিবিরে যাওয়ার প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিল। পরের দিন ক্লাসে নীল মেহেরকে রক্তদান শিবিরের কথা বলল। মেহের, কলেজে একটা রক্তদান শিবির হচ্ছে, তুমি কি যাবে? মেহের কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার রক্ত দেওয়ার মতো শরীর নেই নীল, ও বুঝতে পারছি। কিন্তু আমি সেখানে যেতে পারি যদি কারো সাহায্যের প্রয়োজন হয়। নীল উৎসাহিত হয়ে বলল, তাহলে চলো না একসাথে যাই। মেহের হালকা হেসে রাজি হলো। রক্তদান শিবিরের দিন নীল আর মেহের একসাথে কলেজে গেল। সেখানে গিয়ে তারা বিভিন্ন কাজে সাহায্য করলো। নীল রক্তদান করলো এবং মেহের যারা রক্তদান করতে এসেছিল তাদের জন্য জল আর খাবার সরবরাহের কাজ করলো। কাজের ফাঁকে ফাঁকে তারা অনেকক্ষণ ধরে কথা বলল। এই সময়টা তাদের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। তারা একে অপরের ব্যক্তিগত জীবন, ভালো লাগা খারাপ লাগা নিয়ে আলোচনা করলো। নীল অনুভব করলো মেহের ধীরে ধীরে তার উপর ভরসা করতে শুরু করেছে। কিন্তু তাদের এই সুন্দর সময়টা আচমকা ভেঙে গেল যখন রাহুল সেখানে এসে হাজির হলো। তার চোখে মুখে সেই পুরনো বিদ্বেষের ছাপ। রাহুল তাচ্ছিল্যের স্বরে বলল, কী ব্যাপার নীল, আজকাল তো খুব সমাজসেবা করছিস, তাই না? নীল শান্ত স্বরে উত্তর দিল। তুই কি কিছু বলতে চাস রাহুল? রাহুল এগিয়ে এসে মেহেরের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, বলতে তো অনেক কিছু চাই, কিন্তু এখন শুধু এইটুকু জেনে রাখো, তোমরা যা করছো আমি সবই দেখছি। রাহুলের কথা শুনে মেহেরের মুখ শান্ত হয়ে গেল। নীল বুঝতে পারল রাহুল আবারও কোনো নতুন ঝামেলা পাকানোর চেষ্টা করছে। কিন্তু এবার সে আর চুপ থাকবে না। মেহেরকে রক্ষা করার জন্য সে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। ক্যান্টিনে প্রায়ই এখন নীল আর মেহেরকে একসাথে দেখা যায়। ক্লাসের ফাঁকে তারা ঘন্টার পর ঘন্টা বিভিন্ন বিষয়ে আলোচনা করত। সিনেমা, সাহিত্য, রাজনীতি থেকে শুরু করে একেবারে ব্যক্তিগত পছন্দ অপছন্দ পর্যন্ত। নীলের মনে মেহেরের জন্য এক গভীর ভালো লাগা জন্ম নিচ্ছিল, যা হয়তো তার অজান্তেই তার কথাবার্তার মধ্য দিয়ে প্রকাশ পেত। কিন্তু মেহের সেগুলোকে শুধুই বন্ধুর আন্তরিকতা হিসেবেই দেখত। একদিন ক্যান্টিনে বসে নীল মেহেরকে জিজ্ঞেস করল, তুমি কি কোনো বিশেষ ধরনের গান শুনতে ভালোবাসো? মেহের হালকা হেসে উত্তর দিল, আসলে সব ধরনের গানই আমার ভালো লাগে, তবে পুরোনো দিনের ক্লাসিক্যাল গান আমার একটু বেশি প্রিয়। নীল অবাক হয়ে বলল, সত্যি? আমারও তাই। আমার মনে হয় পুরনো গানগুলোর মধ্যে একটা অন্যরকম শান্তি আছে। ঠিক বলেছ, যেন একটা অন্য জগতে হারিয়ে যাওয়া যায়। তাদের মধ্যে এই ধরনের ছোট ছোট আলোচনা প্রায়ই হতো, যেখানে তাদের দুজনের অনেক পছন্দের বিষয়ে মিল খুঁজে পাওয়া যেত। নীলের মনে হতো যেন মেহেরের সাথে তার এক আত্মার সম্পর্ক তৈরি হচ্ছে। অন্য একদিন লাইব্রেরিতে বই খুঁজতে গিয়ে নীল মেহেরকে একটি কবিতার বইয়ের দিকে তাকিয়ে থাকতে দেখল। তুমি কি কবিতা ভালোবাসো? নীল এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো। মেহের চমকে ফিরে তাকালো। হ্যাঁ, তবে সব সময় পাই না পড়ার। আমার কাছে কিছু খুব সুন্দর কবিতার বই আছে, তুমি চাইলে আমি তোমাকে দিতে পারি। মেহের কিছুক্ষণ ইতস্তত করে বলল, সত্যি তুমি দেবে? নীল হেসে বলল, অবশ্যই, বন্ধুত্বের মধ্যে তো এগুলো চলতেই পারে। মেহেরও হাসল। ধন্যবাদ নীল। তাদের মধ্যেকার এই সহজ স্বাভাবিক কথাবার্তা নীলের মনে এক অন্যরকম আনন্দ এনে দিত। সে ধীরে ধীরে বুঝতে পারছিল মেহেরের প্রতি তার অনুভূতি শুধু বন্ধুত্বের চেয়েও বেশি কিছু। কিন্তু সে তার মনের কথা মেহেরকে জানাতে ভয় পেত। যদি তাদের এই সুন্দর বন্ধুত্ব ভেঙে যায়। ফাহিম দূর থেকে তাদের এই রসায়ন উপভোগ করত আর মনে মনে হাসত। একদিন নীল আর ফাহিম যখন একসাথে বসে কফি খাচ্ছিল, ফাহিম মুচকি হেসে বলল, কিরে দার্শনিক, আজকাল তোর মুখে এত হাসি কেন? নীল অপ্রস্তুত হয়ে বলল,
কিসের হাসি? আমি তো সবসময় হাসি। ফাহিম চোখ টিপে বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, তবে আজকাল সেই হাসিতে একটু বেশি মানে প্রেম প্রেম ভাব দেখতে পাচ্ছি। কি যেটা বলছিস? ফাহিম হাসতে হাসতে বলল, আরে ইয়ার আমি কি আর বুঝি না, মেহেরের সাথে আজকাল যা তোর মাখামাখি চলছে সেটা তো আর শুধু বন্ধুত্ব নয়। নীল জোর দিয়ে বলল। তুই ভুল ভাবছিস ফাহিম, আমরা শুধু ভালো বন্ধু। ফাহিম ভ্রুকুচকে বলল, ভালো বন্ধু? এত ভালো বন্ধু যে সব সময় তার আশেপাশে গুড়গুড় করতে হয়, তার পছন্দের সব কিছুর খবর রাখতে হয়। নীল চুপ করে রইল। ফাহিমের কথাগুলো একেবারে মিথ্যে নয়। মেহেরের সামান্যতম খুশিতেও তার মন ভরে উঠত, তার সামান্য মন খারাপেও সে অস্থির হয়ে পড়ত। ফাহিম গম্ভীর হয়ে বলল, দেখ দোস্ত, আমি তোকে চিনি, তোর চোখে আমি অন্য কিছু দেখেছি। যদি তোর মনে সত্যি কিছু থাকে তাহলে সেটা মেয়েরকে জানাতে ভয় পাস না। নীল অসহায়ভাবে বলল, কিন্তু যদি আমাদের বন্ধুত্ব ভেঙে যায়? ফাহিম আত্মবিশ্বাসের সাথে বলল, ভাঙবে না, যদি সত্যি ভালোবাসা থাকে তাহলে বন্ধুত্ব আরও মজবুত হবে। নীল ফাহিমের কথায় কিছুটা সাহস পেল, কিন্তু তার মনের ভয় তখনও পুরোপুরি যায়নি। কলেজের বিভিন্ন অনুষ্ঠানে নীল সবসময় মেহেরের পাশে থাকার চেষ্টা করত। কোনো সেমিনার হোক বা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে নীল সব সময় চাইতো মেহের যেন একা না থাকে। তাদের একসাথে ঘোরাঘুরি করাটা এখন কলেজের অনেকের কাছেই স্বাভাবিক হয়ে গিয়েছিল। কলেজের ছুটির ঘন্টা বাজতেই ছাত্রছাত্রীদের মধ্যে একটা মুক্তির নিঃশ্বাস পড়ল। ব্যাগ গুছিয়ে সবাই বাড়ির পথে রওনা হচ্ছিল। নীল দরজার কাছে দাঁড়িয়ে মেহেরের জন্য অপেক্ষা করছিল। কয়েকদিন ধরে তাদের মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। একে অপরের সাথে হাসি ঠাট্টা গল্পগুজব লেগেই থাকে। নীলের মনে মেহেরের জন্য একটা বিশেষ জায়গা তৈরি হয়েছে, যদিও সে এখনও বুঝতে পারছে না সেটা শুধুই বন্ধুত্ব নাকি তার চেয়েও বেশি কিছু। মেহের ক্লাসরুম থেকে বের হতেই নীল এগিয়ে গেল। মেহের? মেহের হাসি মুখে তাকালো। হ্যাঁ নীল। নীল কিছুটা ইতস্তত করে বলল, আজ সন্ধ্যা এখানে কাছে একটা মেলা বসেছে, যাবে কি? মেহের কিছুক্ষণ ভাবল, তার চোখে সামান্য দ্বিধা দেখা গেল। মেলা? আজ? হ্যাঁ। নীল উৎসাহিত হয়ে বলল, অনেক লোক আসবে, নানা ধরনের জিনিসপত্র পাওয়া যাবে, আর খুব মজা হবে। মেহের একটু চুপ করে থেকে বলল, ঠিক আছে চলো যাওয়া যাক। নীলের মনটা খুশিতে ভরে উঠল। সত্যি তুমি যাবে? মেহের হেসে বলল, হ্যাঁ, আমার মেলা দেখতে ভালো লাগে। তাহলে আজ সন্ধ্যা 7টায় কলেজের গেটের কাছে দেখা হবে। ঠিক আছে। মেহের বলল এবং বাড়ির পথে রওনা হলো। মেহের চলে যাওয়ার পর ফাহিম এসে নীলের পিঠে একটা ধাক্কা মারল। কি রে লাভার বয়, আজ তো তোর পোয়া বারো। নীল অপ্রস্তুত হয়ে বলল, কি যেটা বলছিস? ফাহিম চোখ টিপে বলল, আরে ইয়ার আমি কি আর বুঝি না, মেলার সন্ধ্যায় একা দুটো মানুষ, বুঝতেই পারিস তো। নীল লাল হয়ে বলল, ফাহিম তুই থামবি? ফাহিম হাসতে হাসতে বলল, আরে বাবা রে, লজ্জা পাচ্ছে, যা বাবা গিয়ে তো রাজকুমারীর জন্য প্রস্তুতি নে। নীল হেসে ফাহিমের হাত ধরে বলল, চল একসঙ্গে কফি খেয়ে যাই। না রে ভাই, আমার আজ বাড়ি ফিরতে হবে, একটু কাজ আছে, তুই যা তোর ডেটের জন্য রেডি হ। এই বলে ফাহিম হাসতে হাসতে বাড়ির দিকে রওনা হলো। নীলও মনে মনে খুশি ছিল। মেহেরের সাথে সন্ধ্যাটা কাটানোর জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করছিল। বাড়ি ফিরে নীল দেখল তার বাবা মিস্টার জাফর আলম লিভিং রুমে বসে খবরের কাগজ পড়ছেন। ছেলেকে এত হাসি খুশি দেখে তিনি কৌতূহলী হয়ে বললেন, কি ব্যাপার নীল, আজ তোকে খুব খুশি দেখাচ্ছে। মিস্টার আলম কাগজ সরিয়ে ছেলের দিকে তাকিয়ে বললেন। নীল অপ্রস্তুত হয়ে হেসে বলল, তেমন কিছু না বাবা, কলেজে একটা ভালো দিন কেটেছে। শুধু ভালো দিন? মিস্টার আলম মুচকি হাসলেন। আমার মনে হয় এর পিছনে অন্য কোনো কারণ আছে। না বাবা, সত্যি বলছি। নীল তাড়াতাড়ি বলল, আমি একটু ঘরে যাচ্ছি, আমার কিছু কাজ আছে। মিস্টার আলম ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর আবারও খবরের কাগজে মন দিলেন। তিনি বুঝতে পারছিলেন নীল কিছু একটা লুকাচ্ছে, কিন্তু এই মুহূর্তে আর চাপ দিলেন না। বিকেলবেলা নীল কলেজের গেটের কাছে মেহেরের জন্য অপেক্ষা করছিল। ঠিক 7টায় মেহের এসে হাজির হলো। আজ তাকে অন্য দিনের চেয়ে একটু বেশি মিষ্টি দেখাচ্ছিল। হাই নীল। মেহের হেসে বলল, হাই মেহের। নীলও হাসি মুখে উত্তর দিল। চলো যাওয়া যাক। রাস্তার দুপাশে আলো ঝলমল করছে। মেলায় পৌঁছাতেই নানা ধরনের খাবারের গন্ধ আর হরেক রকমের দোকানের ভিড় তাদের স্বাগত জানালো। মেহের আর নীল দুজনেই যেন ছোটবেলা সেই মেলায় ফিরে গিয়েছিল।
তারা একসাথে ফুচকা খেলো, নাগরদোলায় চড়লো আর বিভিন্ন স্টলের সামনে দাঁড়িয়ে মজার মজার জিনিস দেখলো। দেখো তো নীল, এটা কেমন? মেহের একটা খেলনার দোকানে ঢুকে একটা ছোট টেডি বিয়ার দেখিয়ে বলল। খুব মিষ্টি। নীল হেসে উত্তর দিল। মেহের কিছুক্ষণ টেডি বিয়ারটা হাতে নিয়ে দেখলো, তারপর সেটা রেখে দিয়ে অন্য স্টলের দিকে এগিয়ে গেল। একসময় তারা একটা কসমেটিক্সের দোকানের সামনে এসে দাঁড়ালো। মেহের সেখানে রাখা বিভিন্ন ধরনের লিপস্টিক আর আইশ্যাডো দেখতে লাগলো। কয়েকটা লিপস্টিকের শেড তার খুব পছন্দ হলো। সে একটা লাল রঙের লিপস্টিক হাতে নিয়ে নিজের ঠোঁটের কাছে ধরে দেখলো। তার চোখ চমকে উঠল, কিন্তু পরক্ষণেই তার মুখটা একটু মলিন হয়ে গেল। সে দীর্ঘশ্বাস ফেলে লিপস্টিকটা রেখে দিল। নীল দূর থেকে মেহেরের মুখের পরিবর্তন লক্ষ্য করলো। আর বুঝতে অসুবিধা হলো না, হয়তো জিনিসটা মেহেরের পছন্দ হলেও দাম বেশি হওয়ার কারণে সে কিনতে পারছে না। নীরবে সে কসমেটিক্সের দোকানের ভেতর গেল। এক্সকিউজ মি। নীল দোকানের সেলসম্যানকে ডাকলো। ওই লাল রঙের লিপস্টিকটা আর ওই আইশ্যাডো প্যালেটটা দিন তো। সেলসম্যান জিনিস দুটো বের করে দিলেই নীল দাম মিটিয়ে সেগুলো কিনে নিল। এরপর তারা আবারও মেলায় ঘুরতে লাগলো। কিছুক্ষণ পর নীল সুযোগ বুঝে মেহেরের হাতে একটা ছোট প্যাকেট ধরিয়ে দিল। নীল সামান্য হেসে বলল, এটা তোমার জন্য। মেহের অবাক হয়ে প্যাকেটটার দিকে তাকালো। এটা কি? খুলে দেখো। নীল উৎসাহিত হয়ে বলল। মেহের প্যাকেটটা খুলতেই ভেতরে সেই লাল রঙের লিপস্টিক আর আইশ্যাডো প্যালেটটা দেখতে পেল। তার চোখে বিস্ময় ভরে গেল। নীল, এটা কি? মেহের অবাক হয়ে জিজ্ঞেস করলো। আমার মনে হলো তোমার এগুলো খুব পছন্দ হয়েছে। নীল নরম স্বরে বলল। মেহের সঙ্গে সঙ্গে প্যাকেটটা নীলের দিকে ফিরিয়ে দিল। কিন্তু নীল, আমি এটা নিতে পারবো না। কেন? নীল হতাশ হয়ে বলল, এটা অনেক দামি হবে। মেহের বলল, আর আমাদের তো তেমন কোনো। নীল হেসে বলল, আর ইয়ার, বন্ধুর থেকে ছোট একটা উপহার নিতে এত আপত্তি কেন? প্লিজ নাও না। নীল মেহেরের হাত ধরে প্যাকেটটা আবারও তার হাতে গুজে দিল। সে মেহেরের চোখের দিকে তাকিয়ে অনুরোধের সুরে বলল, প্লিজ মেহের, আমার খুব ভালো লাগবে যদি তুমি এটা নাও। মেহের কিছুক্ষণ নীলের চোখের দিকে তাকিয়ে রইল। নীলের আন্তরিকতা তার মন ছুঁয়ে গেল। সে আর না করতে পারল না। ধন্যবাদ নীল। মেহের আস্তে করে বলল। তার চোখে কৃতজ্ঞতার জল চিকচিক করছে। তুমি সত্যি খুব ভালো বন্ধু। নীলের মনে একটা শান্তি অনুভব হলো। মেহের তার উপহার গ্রহণ করেছে, এটাই তার কাছে অনেক। তারা আবারও মেলায় ঘুরতে শুরু করলো। মেহেরের মুখে এখন এক নতুন হাসি। সেই হাসিতে নীলের মনে ভালোবাসার বীজ আরও গভীরে প্রথিত হলো। আজকে সন্ধ্যাটা তাদের বন্ধুত্বের ইতিহাসে একটা নতুন মাত্রা যোগ করলো। মেলা শেষ হওয়ার পর নীল মেহেরকে তার বাড়ির কাছে পৌঁছে দিল। বিদায়বেলায় মেহের আবারও নীলকে ধন্যবাদ জানালো। আজকে সন্ধ্যাটা খুব সুন্দর ছিল নীল। আমারও খুব ভালো লাগলো মেহের। আবার কোথাও ঘুরতে যাওয়া যাক খুব শীঘ্রই। মেহের হেসে বলল, নিশ্চয়ই। নীলের মন আনন্দে ভরে উঠল। মেহের বাড়ির ভেতরে চলে গেলে নীল কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। আজকের সন্ধ্যাটা তার জীবনে এক নতুন রং যোগ করে গেল। মেহেরের প্রতি তার অনুভূতি আরও গাঢ় হলো। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, মেহের, তুমি সত্যি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। এরপর সেও বাড়ির পথে রওনা হলো। তার মনে ভবিষ্যতের রঙিন স্বপ্ন। নীল আর মেহেরের বন্ধুত্ব এখন বেশ জমে উঠেছে। একে অপরের সাথে মন খুলে কথা বলে, একসাথে সময় কাটায়। তবে নীলের মনে সবসময় একটা চাপা ভয় কাজ করে, যদি কোনোভাবে তার আসল পরিচয় মেহের জেনে যায়। মেহেরের রাজনীতিবিদদের প্রতি তীব্র অপছন্দ সম্পর্কে সে ভালো করেই জানে। তাই বেশ কয়েকবার সত্যিটা প্রায় বেরিয়ে আসার উপক্রম হলেও নীল আর ফাহিম দ্রুত সেই পরিস্থিতি সামলে নেয়। একদিন কলেজে একটি আলোচনা সভায় মুখ্য বক্তা হিসেবে এসেছিলেন স্থানীয় এক রাজনৈতিক ব্যক্তিত্ব। আলোচনার শেষে প্রশ্নোত্তর পর্বে এক ছাত্র উঠে দাঁড়িয়ে নীলকে প্রশ্ন করল, আপনি তো সমাজের বিভিন্ন বিষয়ে এত সুন্দর ধারণা রাখেন, ভবিষ্যতে কি আপনাকে রাজনীতিতে দেখা যাবে? নীল অপ্রস্তুত হয়ে গেল। দর্শক আসনে বসা মেহেরের দিকে তার চোখ গেল। মেহের কৌতূহলের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আসলে নীল আমতা করে বলল, আমার এখনও সেরকম কোনো পরিকল্পনা নেই। আপাতত পড়াশোনায় মন দিতে চাই। ঠিক সেই সময় ফাহিম দর্শক আসন থেকে বেশ উচ্চস্বরে বলে উঠল, নীল, তুই কিছুদিন আগে বলছিলি না আমাদের এলাকায় কিছু নতুন সমাজসেবকমূলক কাজ শুরু করার কথা? ওগুলো নিয়ে কিছু বল না। ফাহিমের চতুর প্রশ্নে আলোচনার মোড় অন্যদিকে ঘুরে গেল। নীলও স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং সেই সমাজসেবামূলক কাজগুলো নিয়ে বলতে শুরু করলো। মেহের হয়তো সামান্য সন্দেহ করেছিল, কিন্তু আলোচনার নতুন দিকে তার মনোযোগ সরে যায়। পরে ফাহিম নীলকে ডেকে ফিসফিস করে বলে,
দোস্ত অল্পের জন্য বেঁচে গেছিস। রাজনীতির শব্দটা শুনলি মেহেরের মুখ কেমন হয়ে যায় দেখেছিস? নীল দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ ফাহিম, আমার মনে হয় আর বেশি দিন এভাবে লুকানো সম্ভব নয়। চেষ্টা তো করতে হবে। ফাহিম আবারও হেসে বলে, তোর বাবার পরিচয় জানলে মেহেরের রিয়াকশন কি হবে ভাব একবার। আরও একবার নীলের পরিচয় প্রায় ফাঁস হতেই চলেছিল যখন তারা কলেজের ওয়েবসাইটে একটি নোটিশ দেখছিল। নোটিশটি ছিল প্রাক্তন ছাত্রদের একটি পূর্ণমিলনী অনুষ্ঠান নিয়ে। সেখানে বিশিষ্ট প্রাক্তন ছাত্রদের নামের তালিকায় মিস্টার জাফর আলমের নাম জলজল করছিল। মেহেরের চোখ সেই নামের ওপর আটকে গেল এবং সে কৌতূহল নিয়ে নীলকে জিজ্ঞেস করলো, এই জাফর আলম কি তোমার বাবা? নীলের হৃদস্পন্দন যেন থেমে গেল। সে তাড়াতাড়ি বলল, না না, আমার বাবার নাম শুধু জাফর, হয়তো একই নামের অন্য কেউ। ঠিক সেই সময় তাদের পাশে এসে দাঁড়ালেন তাদের এক শিক্ষক। তিনি নোটিশ বোর্ডের দিকে তাকিয়ে বললেন, আরে জাফর আলমের নামটা দেখেছো? আমাদের কলেজের গর্ব। কত ভালো কাজ করছেন উনি। মেহের শিক্ষকের দিকে তাকিয়ে বলল, উনি কি করেন স্যার? শিক্ষক হেসে বললেন, করেন মানে? উনি তো এখন এলাকার একজন প্রভাবশালী সংসদ সদস্য। নীলের মুখ শুকিয়ে গেল। মেহেরের চোখে তখন সন্দেহ আর কৌতূহলের মিশ্রণ। সংসদ সদস্য? মেহের নীলের দিকে তাকিয়ে প্রশ্ন করল। নীল আমতা আমতা করে বলল, হ্যাঁ, তবে উনি আমার দূর সম্পর্কের এক আত্মীয়, সম্পর্কে একটু দাদা হন। শিক্ষক চলে যাওয়ার পর মেহের নীলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তোমার কথাগুলো কেমন যেন গুলিয়ে যাচ্ছে নীল। আরে না মেহের। নীল জোর করে হাসার চেষ্টা করলো। আসলে আমার অনেক আত্মীয় তো, তাই মাঝে মাঝে গলিয়ে ফেলি। ফাহিম এসে তাদের পাশে দাঁড়ালো। কি ব্যাপার, তোমরা এত সিরিয়াস হয়ে কি দেখছো? মেহের ফাহিমের দিকে তাকিয়ে বলল, তুমি কি জানো নীলের বাবাকে? ফাহিম একটু ভ্যাবাচাকা খেয়ে বলল, নীলের বাবা? উনি তো একজন ব্যবসায়ী, তাই না? ফাহিম নীলের দিকে চোখ টেপে ইশারা করলো। মেহের তাদের দুজনের দিকে কিছুক্ষণ সন্দেহের চোখে তাকিয়ে রইল, কিন্তু আর কিছু বলল না। তবে নীলের মনে হলো মেহেরের মনে একটা ছোট্ট বীজ বপন করা হয়ে গেছে। এরপর নীল আরও সতর্ক হয়ে মেহেরের সাথে কথা বলতো। সে চেষ্টা করতো এমন কোনো প্রসঙ্গ না আনার যাতে তার পারিবারিক পরিচয় সামনে চলে আসে, কিন্তু তার মনে সবসময় একটা ভয় কাজ করতো, কতদিন আর এইভাবে সত্যিটা লুকিয়ে রাখা সম্ভব। একদিন তারা কলেজের বাগানে বসে গল্প করছিল। নীল সুযোগ বুঝে মেহেরের ব্যক্তিগত জীবন এবং তার অপছন্দের সম্পর্কে জানার চেষ্টা করলো মজার ছলে। আচ্ছা মেহের, নীল হেসে বলল, তোমার কি এমন কিছু অপছন্দ আছে যা দেখলে তুমি একেবারে সহ্য করতে পারো না? মেহের কিছুক্ষণ ভাবলো। হ্যাঁ, আমার মিথ্যে বলা মানুষ একদম পছন্দ না। আর যারা নিজেদের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করে তাদের তো আমি দেখতেও পারি না। আর রাজনীতিবিদদের? নীল সাবধানে প্রশ্ন করলো। মেহেরের মুখের হাসি মিলিয়ে গেল। ও, তাদের কথা আর বলো না। আমার মনে হয় এরাই সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে আর নিজেদের স্বার্থের জন্য সাধারণ মানুষের জীবন নষ্ট করে। কিন্তু তুমি কি মনে করো সবাই একরকম? নীল জানতে চাইল। আমার তো সেরকমই মনে হয়। মেহের দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার দেখা তো সেই রকমই। তারা শুধু বড় বড় কথা বলে কিন্তু কাজের বেলায় কিচ্ছুই করে না। তোমার কি কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা আছে? নীল জানতে চাইল। তার মনে মেহেরের বাবার কথা ঘুরছিল। মেহের কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হ্যাঁ আছে, কিন্তু এখন ওসব কথা বলতে ভালো লাগছে না। নীল আর চাপ দিল না। সে বুঝতে পারছিল মেহের এখনও সেই তিক্ত স্মৃতি ভুলতে পারেনি। তবে মেহেরের এই অপছন্দগুলো জানার পর নীলের মনে তার আসল পরিচয় লুকানোর অপরাধবোধ আরও বাড়ছিল। পরের কয়েকটা দিন নীল মেহেরের সাথে স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করলেও তার মন পড়ে থাকতো সেই অতীতের কথায়। মেহের কেন রাজনীতিবিদদের এত ঘৃণা করে সেই কারণটা জানার পর নীলের মনে এক গভীর সহানুভূতি জন্মালো। সে বুঝতে পারছিল মেহেরের অভিযোগগুলো ভিত্তিহীন নয়। সমাজের অনেক নেতাই হয়তো দুর্নীতিগ্রস্ত, জনবিচ্ছিন্ন, কিন্তু তার বাবা তো ব্যতিক্রম। মিস্টার জাফর আলম নিজের সততা আর নিষ্ঠার জন্য পরিচিত। তাহলে সে কিভাবে মেহেরকে এই সত্যিটা জানাবে যদি জানার পর মেহের আরও আঘাত পায়? একদিন ক্যান্টিনে বসে ফাহিম নীলকে চিন্তিত দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে দোস্ত? আজকাল তোকে কেমন যেন অন্যমনস্ক লাগছে। নীল দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি ভাবছি মেহেরকে আমার বাবার ব্যাপারে সত্যিটা কিভাবে বলবো। ও যদি জানতে পারে আমার বাবা এমপি, তাহলে তো আমার কাজ শেষ। তুই কি এখনো ভয় পাচ্ছিস? ভয় তো লাগবে। ওর রাজনীতিবিদের প্রতি এত ঘৃণা, যদি জানার পরও আমার সাথে আরও কথাই না বলে। কিন্তু আর কতদিন লুকাবে?
একদিন না একদিন তো সত্যিটা জানতেই পারবে। নীল অসহায়ভাবে বলল, আমি জানি, কিন্তু সঠিক সময়টা কখন আসবে? আমার মনে হয় আর দেরি করা উচিত না। তুই বরং ধীরে ধীরে তোর বাবার ভালো কাজগুলোর কথা ওকে বল। সরাসরি পরিচয় না দিয়ে দেখ ও কেমন রিয়েক্ট করে। নীল ভাবল ফাহিমের বুদ্ধিটা মন্দ নয়। কয়েকদিন পর নীল সুযোগ বুঝে মেহেরের সাথে তার এক পরিচিত রাজনীতিবিদদের ভালো কাজের কথা বলা শুরু করলো। মেহের আমার এক পরিচিত জন আছে, তিনি রাজনীতি করেন। মেহেরের মুখ সামান্য কঠিন হলো। ও, কিন্তু তিনি অন্যরকম। নীল তাড়াতাড়ি যোগ করলো, তিনি কখনো মিথ্যা বলেন না আর সবসময় মানুষের উপকার করার চেষ্টা করেন। সত্যি? মেহেরের চোখে সামান্য কৌতূহল দেখা গেল। নীল উৎসাহের সাথেই বলল, হ্যাঁ, তিনি নিজের এলাকায় অনেক গরিব বাচ্চাদের পড়াশোনার জন্য স্কুল তৈরি করে দিয়েছেন। অসুস্থ মানুষদের চিকিৎসার জন্য সাহায্য করেন। মেহের মনোযোগ দিয়ে নীলের কথা শুনল। এমন রাজনীতিবিদও কি সত্যি হয়? নীল জোর দিয়ে বলল, আমি নিজে দেখেছি, সবাই খারাপ হয় না মেহের। তাদের মধ্যে এই ধরনের আলোচনা প্রায়ই হতে লাগলো। নীল তার পরিচিতর বিভিন্ন সমাজ সেবামূলক কাজের কথা মেহেরকে বলতো। ধীরে ধীরে মেহেরের মনে রাজনীতিবিদদের প্রতি তার পুরনো ধারণা যেন কিছুটা টুটতে শুরু করলো। তার চোখে আগের সে তীব্র ঘৃণার তেমন দেখা যেত না। একদিন তারা কলেজের একটি সমাজসেবামূলক অনুষ্ঠানে একসাথে কাজ করছিল। কাজ শেষে ক্লান্ত হয়ে দুজনে একপাশে বসে বিশ্রাম নিচ্ছিল। নীল, মেহের আস্তে করে ডাকলো, হ্যাঁ মেহের। তোমার সেই পরিচিত রাজনীতিবিদদের কথা তুমি প্রায় বলো। আমার খুব ইচ্ছে করে তার সাথে একবার কথা বলার। নীলের হৃদস্পন্দন যেন মুহূর্তের জন্য থেমে গেল। এটাই কি সেই সুযোগ? নীল একটু ইতস্তত করে বলল, আসলে তিনি খুব ব্যস্ত মানুষ, তবে আমি চেষ্টা করতে পারি যদি সুযোগ হয়। ঠিক আছে, যখন সময় হবে। নীল বুঝতে পারছিল মেহেরের মনে আগ্রহ জন্মেছে। এটাই তার বাবার আসল পরিচয় জানানোর সঠিক সময় হতে পারে। একদিন নীল তার বাবার কাছে গিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য অনুমতি চাইল। বাবা? নীল ড্রয়িং রুমে প্রবেশ করে একটু দ্বিধা নিয়ে বলল। মিস্টার জাফর আলম খবরের কাগজ থেকে চোখ তুলে হাসি মুখে তাকালেন। হ্যাঁ নীল, কি হয়েছে? বাবা, আমি ভাবছিলাম আমাদের এলাকার কোনো একটা পিছিয়ে পড়া বস্তিতে কিছু উন্নয়নমূলক কাজ শুরু করলে কেমন হয়। নীল জানতে চাইল। মিস্টার জাফর আলম কিছুক্ষণ ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে এক গভীর সন্তুষ্টির ভাব দেখা গেল। উন্নয়নমূলক কাজ? তুই কি কিছু পরিকল্পনা করেছিস? হ্যাঁ বাবা। নীল মাথা নেড়ে বলল, আমার কয়েকজন বন্ধুর সাথে কথা হয়েছে। আমরা যদি একসাথে চেষ্টা করি সেখানকার মানুষদের হয়তো কিছুটা সাহায্য করতে পারবো। মিস্টার জাফর আলম সানন্দে রাজি হলেন। এটা তো খুবই ভালো চিন্তা নীল। আমি সবসময় চেয়েছি তোরা সমাজের জন্য কিছু কর। তোর যা সাহায্য দরকার হয় আমাকে বলিস, আমি খুশি হয়ে সাহায্য করব। নীল বাবার উৎসাহে আরো উৎসাহিত হলো। ধন্যবাদ বাবা। কোথায় কাজ করতে চাস? মিস্টার জাফর আলম জানতে চাইলেন। বাবা, আমাদের কলেজের কাছে একটা বস্তি আছে, সেখানকার মানুষের জীবন খুব কষ্টের। নীল উত্তর দিল। মিস্টার জাফর আলম স্নেহের সাথে ছেলের কাঁধে হাত রাখলেন। ঠিক আছে, যা করার দরকার হয় কর, আমি তোর পাশে আছি। পরের কয়েক সপ্তাহ ধরে নীল তার বন্ধুদের সাথে মিলে সেই বস্তিতে কাজ করা শুরু করলো। তারা প্রথমে বস্তির নোংরা জায়গাগুলো পরিষ্কার করলো, ভাঙা রাস্তাগুলোতে মাটি ফেলে কিছুটা ঠিক করলো। পানীয় জলের অভাব মেটানোর জন্য তারা কয়েকটি জলের পাম্প বসানোর ব্যবস্থা করলো। বস্তির ছেলেমেয়েদের জন্য একটা ছোট ঘর মেরামত করে সেখানে কিছু বই আর খাতা এনে রাখলো। বস্তির মানুষেরা অবাক হয়ে দেখছিল। তারা বুঝতে পারছিল না কারা হঠাৎ করে তাদের জন্য এত কিছু করছে। তারা নিজেদের মধ্যে বলাবলি করত, কোন ভালো মনের মানুষ আমাদের জন্য এত করছে। তারা শুধু এইটুকুই জানতে পেরেছিল যে শহরের কোনো এক এমপির ছেলে তাদের এই কাজে সাহায্য করছে এবং তার নির্দেশেই এই যুবকেরা কাজ করছে। মেহের এইসব সমাজসেবামূলক কাজের কথা শুনে অবাক। শুনেছিল কোনো এক এমপির ছেলে তাদের কলেজের কিছু ছাত্রকে সাথে নিয়ে একটি বস্তিতে সাহায্য করছে। খবরটা শুনে তার মনে কিছুটা কৌতূহল জন্মালো। একদিন বিকেলে মেহের সেই বস্তিতে গেল। সেখানে গিয়ে যা দেখলো তাতে সে অবাক না হয়ে পারল না। নীল আর তার বন্ধুরা মিলেমিশে কাজ করছে। তাদের জামা কাপড়ে ধুলো কাদা লেগে আছে, কিন্তু তাদের চোখে মুখে এক আন্তরিকতার ছাপ। কিন্তু এই এমপির ছেলেটাকে? কয়েকদিন পর কলেজে নীল সাহস করে মেহেরের সাথে কথা বলল। সে ধীরে ধীরে রাজনৈতিক নেতাদের নিয়ে তাদের মধ্যে আলোচনা শুরু করার চেষ্টা করলো। মেহের, তুমি কি এখনো মনে করো সব রাজনৈতিক নেতাই শুধু খারাপ কাজ করে? মেহের কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি জানি না, তবে আমার দেখা অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। হয়তো
কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো যারা নীরবে ভালো কাজ করে যান তাদের খবর হয়তো আমরা সেভাবে জানতে পারি না? হয়তো। মেহেরের গলায় এখনো কিছুটা সংশয়। দেখো, আমি কিছুদিন আগে একটা খবর পড়ছিলাম, একজন স্থানীয় এমপি নিজের এলাকায় গরিব মানুষদের জন্য একটি স্বাস্থ্য কেন্দ্র তৈরি করেছেন। মেহের কিছুক্ষণ নীলের দিকে তাকিয়ে রইল। তার চোখে আগের সেই অনমনীয় বিদ্বেষটা আর তেমন স্পষ্ট ছিল না। রাহুল এতদিন বুঝতে পেরেছিল নীল আর মেহেরের মধ্যে কিছুটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। পরাজয় মেনে নিতে না পারা রাহুল তাদের মধ্যে ফাটল ধরানোর জন্য সুযোগ খুঁজতে থাকে। একদিন সে কলেজের পুরনো নথিপত্র ঘাঁটতে গিয়ে জানতে পারে মেহেরের বাবার সাথে কিছু রাজনৈতিক দুর্নীতির কারণে খারাপ ব্যবহার করা হয়েছিল এবং সেই কারণেই মেহের রাজনীতিবিদদের এত ঘৃণা করে। অন্যদিকে রাহুল আরও জানতে পারে নীল আসলে বিখ্যাত এমপি জাফর আলমের ছেলে এবং সে এতদিন ধরে মেহেরের কাছে তার আসল পরিচয় গোপন করেছে। এই তথ্য রাহুলের হাতে একটা শক্তিশালী অস্ত্রের মতো কাজ করে। একদিন রাহুল মেহেরকে কলেজের কফি শপে ডেকে পাঠায়। মেহের, রাহুল শান্ত স্বরে শুরু করলো, আমি তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। মেহের প্রথমে রাজি না হলেও রাহুলের সিরিয়াস মুখভঙ্গি দেখে রাজি হলো। তুমি কি জানো নীল আসলে কি? রাহুল সরাসরি প্রশ্ন করলো। মেহের ভ্রুকুচকে বলল, নীল তো নীল আলম, আমার বন্ধু। শুধু বন্ধু? রাহুল বাঁকা হাসলো। আর কিছু নয়? মেহেরের মুখ সামান্য লাল হলো। তোমরা কি বলতে চাও, স্পষ্ট করে বলো। আমি বলতে চাইছি নীল তোমাকে মিথ্যা বলেছে, সে আসলে বিখ্যাত এমপি জাফর আলমের ছেলে। মেহের হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। তুমি কি যাতা বলছো? নীলের বাবা একজন সাধারণ ব্যবসায়ী। রাহুল পকেট থেকে একটা পুরনো খবরের কাগজের কাটিং বের করে মেহেরের দিকে এগিয়ে দিল। এটা দেখো, এখানে নীলের বাবার ছবি আছে আর স্পষ্ট করে লেখা আছে তিনি কে। কাগজের কাটিংয়ের ছবিটা দেখে মেহেরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে নীলের মুখের সাথে ছবিটা মেলানোর চেষ্টা করলো। তার মনে পড়ে গেল এর আগেও দু একবার নীলের কথায় অসংলগ্নতা ধরা পড়েছিল। এটা এটা সত্যি? মেহেরের গলা কাঁপছিল। হ্যাঁ মেহের, আর শুধু এটাই নয়, আমি আরও জানি কেন তুমি রাজনীতিবিদদের এত ঘৃণা করো। তোমার বাবার সাথে যা হয়েছিল। মেহেরের চোখ ফেটে জল বেরিয়ে এলো। রাহুল কিভাবে তার ব্যক্তিগত কষ্টের কথা জানে? নীল জেনে শুনে তোমার কাছে তার পরিচয় গোপন করেছে। রাহুল বিষ মেশানো স্বরে বলল, একজন রাজনীতিবিদের ছেলে হয়ে সে তোমার সাথে বন্ধুত্ব করার নাটক করেছে। মেহেরের মনে ঘৃণা ভরে উঠল। নীলের উপর তার এতদিনের বিশ্বাস মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। সত্য জানার পর মেহেরের পৃথিবী যেন অন্ধকার হয়ে গেল। নীলের উপর তার এতদিনের বিশ্বাস ভেঙে খান খান হয়ে গেল। যে ছেলেটিকে সে বন্ধু ভেবেছিল সে আসলে একজন প্রভাবশালী রাজনীতিবিদের ছেলে এবং এতদিন ধরে তার কাছে মিথ্যা কথা বলেছে। তার মনে রাগ, ক্ষোভ আর হতাশার ঝড় বইতে লাগলো। কয়েকদিন ধরে মেহের কলেজে আসা বন্ধ করে দিল। নীল বারবার তাকে ফোন করার চেষ্টা করলো, মেসেজ পাঠালো, কিন্তু মেহের কোনো উত্তর দিল না। অবশেষে একদিন নীল মেহেরের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। অনেকক্ষণ দরজার বাইরে অপেক্ষা করার পর মেহের দরজা খুলল। তার চোখ লাল, মুখ শুকনো। নীল ব্যাকুল হয়ে বলল, মেহের, আমার কথা শোনো। মেহের তিক্ত গলায় বলল, আর কি শুনবো তোমার কাছে? তুমি তো একজন মিথ্যুক। বিশ্বাস করো মেহের, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি শুধু ভয় পেয়েছিলাম যদি তুমি আমার পরিচয় জানতে পারো। মেহের চিৎকার করে উঠল, তোমার পরিচয়ের জন্য নয়, আমি ঘৃণা করি মিথ্যাকে। তুমি জেনে শুনে আমার কাছে এত বড় একটা সত্যি লুকিয়ে রেখেছো। আমি তোমাকে সব খুলে বলতে চেয়েছিলাম। আর এখন বলার কি আছে? আমাদের মধ্যে আর কিচ্ছু নেই। নীল কাতর স্বরে বলল, মেহের প্লিজ এমন বলো না, আমাদের বন্ধুত্ব। মেহের তিক্ত হেসে বলল, বন্ধুত্ব? একটা মিথ্যের উপর ভিত্তি করে কোনো বন্ধুত্ব টিকতে পারে না। যাও এখান থেকে, আমি আর তোমার মুখ দেখতে চাই না। কথাগুলো শেষ করে মেহের দরজা বন্ধ করে দিল। বাইরে অন্ধকারে একা দাঁড়িয়ে রইল নীল। তার মনে হলো যেন তার পৃথিবী ভেঙে চুরমার হয়ে গেল। রাহুল তার উদ্দেশ্য সফল করেছে। নীল আর মেহেরের বন্ধুত্বে চির ধরেছে। মেহেরের দরজা বন্ধ হওয়ার পর নীল কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল যেন কেউ তার হৃৎপিণ্ডটা ছিঁড়ে নিয়েছে। এতদিনে গড়ে তোলা বন্ধুত্ব, ধীরে ধীরে জন্ম নেওয়া ভালো লাগে, সব কিছু এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল।
রাহুলের বিদ্বেষ আর মিথ্যে বলার ভয়ে তার সব চেষ্টা ব্যর্থ হলো। পরের দিন কলেজে নীলের মেজাজ ছিল থমথমে। ফাহিম তার কাছে এসে জানতে চাইল কি হয়েছে, কিন্তু নীল কোনো উত্তর দিতে পারল না। তার মনে তখন একটাই রাগ, রাহুলের ওপর। সেই মিহিরের কাছে সব সত্যি ফাঁস করেছে, তাদের সুন্দর সম্পর্কটা ভেঙে দিয়েছে। ক্যান্টিনে রাহুলকে বন্ধুত্বের সাথে হাসতে দেখে নীলের আর নিজেকে সামলাতে পারল না। রাগে তার শরীর কাঁপতে লাগলো। সে দ্রুত পায়ে রাহুলের টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো। রাহুল? নীলের কণ্ঠস্বর তীক্ষ্ণ শোনালো। রাহুল হেসে মুখ তুলে তাকালো। আরে নীল, কি ব্যাপার? আজ তোর মুখটা এমন শুকনো কেন? তুই সব বলে দিয়েছিস, তাই না? নীলের চোখে আগুন জ্বলছিল। তুই মেহেরকে সব সত্যি জানিয়েছিস? রাহুলের মুখের হাসি মিলিয়ে গেল। সে শান্ত স্বরে বলল, হ্যাঁ তো। নীল চিৎকার করে উঠল। তো মানে? তুই জানিস তুই কি করেছিস? তুই আমাদের বন্ধুত্ব ভেঙে দিয়েছিস। ও, সেই নাটকে বন্ধুত্ব? রাহুল ব্যঙ্গের হাসি হাসল। যেখানে একজন মিথ্যে পরিচয় দিয়ে একটা মেয়ের সাথে হাত জমায়। নীল দাঁতে দাঁত চেপে বলল, আমি মিথ্যা বলিনি, আমি শুধু ভয় পেয়েছিলাম। তুই তো জানিস মেহের রাজনীতিবিদদের কতটা ঘৃণা করে। আর সেই সুযোগটাই তো আমি নিয়েছি। রাহুল নির্লজ্জের মতো বলল, তাকে উচিত শিক্ষা দেওয়ার এটাই ছিল সঠিক সময়। তুই একটা নীচ কাপুরুষ। নীল রাগে কাঁপতে কাঁপতে বলল, তুই আমার আর মেহেরের মাঝে এসেছিস। আহা হা হা, প্রেম ভেঙে গেলে বুঝি খুব কষ্ট হয়? রাহুল হেসে উঠল। তবে আমার কি, আমার তো কাজ আছে। নীল আর নিজেকে ধরে রাখতে পারল না। সে এক ঝটকায় রাহুলের কলার ধরে তাকে চেয়ার থেকে টেনে তুলল। আমি তোকে এর জন্য ছাড়বো না। রাহুলও তেড়ে এলো। তুই আমার কি করবি? যা পারিস করকে যা। মুহূর্তের মধ্যে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেল। ক্যান্টিনের অন্যান্য ছাত্রছাত্রীরা ভয়ে চিৎকার করতে লাগলো। চেয়ার টেবিল উল্টে পড়ল। নীল রাগে অন্ধের মতো ঘুষি মারতে লাগলো, আর রাহুলও পাল্টা আঘাত করতে চেষ্টা করলো। মার মার। রাহুলের বন্ধুরাও উৎসাহ দিতে লাগলো। ফাহিম দ্রুত উঠে এসে নীলকে থামানোর চেষ্টা করলো। নীল, শান্ত হ, এটা ঠিক না। কিন্তু নীল তখন রাগে উন্মত্ত। তার মাথায় শুধু একটাই চিন্তা, রাহুলকে উচিত শিক্ষা দেওয়া। ছাড় আমাকে ফাহিম। নীল চিৎকার করলো, আমি এই শহরের বাচ্চাকে মেরেই ফেলবো। অবশেষে ক্যান্টিনের অন্যান্য সিনিয়র ছাত্ররা এবং কলেজের কিছু স্টাফ ছুটে এসে তাদের দুজনকে আলাদা করলো। নীল হাঁপাচ্ছিল, তার মুখ লাল হয়ে ফুলে উঠেছে। রাহুলের ঠোঁট ফেটে রক্ত পড়ছে। কলেজের এক অধ্যাপক ধমক দিয়ে বললেন, তোমাদের দুজনের সাহস কত বড়! এটা কি মাছের বাজার পেয়েছো তোমরা? এই ছেলেটা। নীল তখনও রাগে ফুঁসছিল। রাহুলের দিকে আঙুল দেখিয়ে বলল, এই শহরের বাচ্চা আমার জীবন নষ্ট করে দিয়েছে। আর তুই কি সাধু? রাহুলও কম যায় না। মিথ্যে কথা বলে প্রেম করতে এসেছিস? অধ্যাপক ধমক দিয়ে বললেন, যথেষ্ট হয়েছে, তোমরা দুজন এক্ষুনি প্রিন্সিপাল রুমে চলো। প্রিন্সিপালের রুমে তাদের দুজনেরই ভালো মতো ক্লাস হলো। প্রিন্সিপাল তাদের দুজনেরই কলেজে কিছুদিন প্রবেশাধিকার বাতিল করলেন এবং ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন। কলেজ থেকে বেরিয়ে নীল আর ফাহিম চুপচাপ হাঁটতে লাগলো। নীলের মনে তখন ঝড় বইছে। মেহেরের ঘৃণা, রাহুলের বিদ্বেষ আর নিজের অসহায়তা সব কিছু মিলেমিশে তাকে যেন দম বন্ধ করে দিচ্ছিল। দোস্তি, একটু শান্ত হ। যা হয়ে গেছে সেটা তো আর ফেরানো যাবে না। কিন্তু আমি কিভাবে শান্ত হব ভাই? ও আমার ভুল বুঝতেও চাইল না, শুধু রাহুলের কথা বিশ্বাস করলো। মেহের এখন খুব আঘাত পেয়েছে, হয়তো একটু সময় দিলে ও সব বুঝতে পারবে। সময়? নীল হতাশ হয়ে বলল, আমার মনে হয় না আর কোনো সময় আছে। তাদের দুজনের মধ্যে আর কোনো কথা হলো না। নীরবতা ভেঙে শুধু রাস্তার গাড়ির আওয়াজ ভেসে আসছিল। নীলের মনে তখন একটাই প্রতিজ্ঞা, রাহুলকে সে এর জন্য ক্ষমা করবে না। তাদের মধ্যে যা হয়েছে হয়েছে, তার ফল রাহুলকে ভুগতে হবে। কয়েকদিন পর নীলের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলো। কলেজে ফিরে সে জানতে পারল মেহের এখনও কলেজে আসছে না। তার মনটা আরও খারাপ হয়ে গেল। সে বুঝতে পারছিল রাহুল তার উদ্দেশ্য সফল করেছে। তাদের সুন্দর সম্পর্কটা ভেঙে গেছে, আর এর জন্য দায়ী শুধু রাহুল। কলেজে নিষেধাজ্ঞা ওঠার পর নীল যেন দিশেহারা পাখির মতো মেহেরকে খুঁজে বেড়াতো। ক্লাসে, লাইব্রেরিতে, ক্যান্টিনে, যেখানেই সামান্যতম সম্ভাবনা থাকতো মেহেরের দেখা পাওয়ার, সেখানেই ছুটে যেত সে। কিন্তু মেহের যেন পণ করেছিল নিজের ছায়া মারাবে না। তাকে দেখলেই মুখ ফিরিয়ে নিত, দ্রুত পায়ে অন্যদিকে চলে যেত, যেন নীল একটি বিষাক্ত কীট। নীলের ব্যাকুল করা ডাক তার কানে পৌঁছাতো না, তার কাতর মিনতি হৃদয় স্পর্শ করতো না। মেহেরের এই নিষ্পৃহতা নীলের বুকের গভীরে জমাট বাঁধা কষ্টের পাহাড় আরও উঁচু করে তুলত। একদিন ক্লাসের শেষে করিডোরে যখন প্রায় ফাঁকা, নীল দ্রুত এগিয়ে গিয়ে মেহেরের হাত ধরে ফেলল।
মেহের প্লিজ আমার কথাটা একবার শোনো। মেহের সঙ্গে সঙ্গে তার হাত ছাড়িয়ে নিল। তার চোখে আগুনের হালকা। আমার আর কি শোনার আছে? যা বলার ছিল তো সেদিনই বলেছি। কিন্তু আমি তোমাকে সব সত্যিটা বলতে চেয়েছিলাম। নীলের স্বর বেদনায় ভেঙে যাচ্ছিল। বিশ্বাস করো, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। খারাপ উদ্দেশ্য ছিল না? মেহেরের কণ্ঠস্বর তীক্ষ্ণ শোনালো, যেন ধারালো ছুরি। এত বড় একটা মিথ্যা তুমি আমার কাছে লুকিয়ে রেখেছিলে, আর বলছো খারাপ উদ্দেশ্য ছিল না? তুমি কি ভেবেছিলে আমি বোকা? আমি ভয় পেয়েছিলাম মেহের। নীলের চোখ জলে ভরে আসছিল। আমি তোমার রাজনীতিবিদদের প্রতি ঘৃণা দেখেছি। আমার ভয় ছিল যদি তুমি আমার বাবার পরিচয় জানতে পারো, তাহলে তুমি আমাকেও সেই চোখে দেখবে। ঘৃণা তো আমি করছি। মেহেরের ঠোঁট কাঁপছিল, তার চোখে চিকচিক করছিল অশ্রুজল। তুমি আমার বিশ্বাসের সাথে প্রতারণা করেছো। আমার মনে হয় তুমি জেনে শুনে তোমার রাজনীতি পরিচয় গোপন করে আমার সাথে বন্ধুত্ব করেছিলে। এটা একটা চাল ছিল, তাই না? না মেহের, দোহাই তোমার। নীল এগিয়ে এসে মেহেরের হাত ধরতে চেয়েছিল, কিন্তু মেহের বিদ্যুৎ স্পৃষ্টের মতো দুপা পিছিয়ে গেল। আর কাছে আসার চেষ্টা করবে না। মেহের কণ্ঠস্বর হিমশীতল শোনালো। আমাদের মধ্যে আর কিচ্ছু নেই। তুমি আমার জীবন থেকে দূরে সরে যাও। কথাগুলো শেষ করে মেহের দ্রুত পায়ে হেঁটে গেল। একেবারের জন্য পিছন ফিরে তাকালো না। নীল সেখানেই পাথরের মতন দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল যেন তার শেষ আশ্রয়টুকু ভেঙে চুরমার হয়ে গেল। মেহেরের উপেক্ষা আর ঘৃণা তার আত্মাকে ক্ষতবিক্ষত করছিল। এরপর নীল আরও বহুবার মেহেরের সাথে কথা বলার চেষ্টা করেছে। কলেজে, রাস্তায়, যেখানে পেরেছে ছুটে গেছে তার কাছে, কিন্তু প্রতিবারই একই চিত্রনাট্যের পুনরাবৃত্তি ঘটেছে। মেহের তাকে এড়িয়ে গেছে, তার কোনো কথার উত্তর দেয়নি, তার দিকে ফিরেও তাকায়নি। দুজনের মনেই গভীর কষ্টের ঢেউ আছড়ে পড়েছে। নীল অনুশোচনার আগুনে পুড়েছে, আর মেহের বিশ্বাসঘাতকতার যন্ত্রণায় তিলে তিলে মরেছে। কলেজে যখন মেহেরের আনাগোনা প্রায় বন্ধ হয়ে গেল, তখন নীল দিশেহারা হয়ে পড়ল। শুধু কলেজের গেটে দাঁড়িয়ে বা মেসেজ পাঠিয়ে আর কোনো লাভ হবে না, এটা সে বুঝতে পারছিল। তাই একদিন বিকেলে সে মেহেরের পড়ার উদ্দেশ্যে রওনা হলো। ফাহিম তাকে বারবার নিষেধ করেছিল, বলেছিল মেহের এখন এতটাই ভেঙে পড়েছে যে নীলের যাওয়াটা তার কাছে আরও বেশি অপমানের কারণ হতে পারে। কিন্তু নীল আর কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। তার মনে একটাই আশা, যদি একবার মেহেরের সাথে সামনাসামনি কথা বলা যায়, যদি একবার তার ভুল বোঝানো যায়। সন্ধ্যা নামতেই নীল মেহেরের বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়ালো। পাড়ার রাস্তায় আবছা আলো, চারপাশ নীরব, থমথমে। দরজায় কড়া নাড়তে তার হাত পা কাঁপছিল, বুকের ভেতর ধুকপুক করছিল অজানা আশঙ্কায়। কিছুক্ষণ অপেক্ষার পর দরজা খুলল। মেহেরের মা বিষণ্ণ মুখে দাঁড়িয়েছিলেন। মেহেরের মা অবাক হয়ে বললেন, আপনি? আমি নীল। নীল বলল, তার গলা সামান্য কাঁপছিল। আমি মেহেরের সাথে একটু কথা বলতে এসেছিলাম। মেহেরের মা দীর্ঘশ্বাস ফেললেন। মেহের তো ভেতরে আছে বাবা, কারোর সাথে কথা বলতে চাইছে না, সারাদিন নিজের ঘরে দরজা বন্ধ করে থাকে। আমি জানি, কিন্তু আমি একবার চেষ্টা করতে চাই। প্লিজ শুধু একবার অনুমতি দিন, আমি বেশিক্ষণ বিরক্ত করব না। মেহেরের মা কিছুক্ষণ চুপ করে রইলেন, তার চোখে দ্বিধা। তারপর আস্তে করে বললেন, দাঁড়ান, আমি দেখছি। কিছুক্ষণ পর মেহের বেরিয়ে এলো, তার চোখ ফোলা, মুখের চামড়া শুকনো, বিধ্বস্ত। নীলকে দরজায় দেখে তার মুখ কঠিন হয়ে গেল, যেন পাথর খোদাই করা মূর্তি। তুমি এখানে কেন এসেছো? মেহেরের গলায় বিরক্তির আর চাপা ক্রোধের মিশ্রণ। মেহের, আমি শুধু একবার তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। নীল ব্যাকুল হয়ে বলল, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমার বিশ্বাস করো। তোমার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। মেহেরের কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো, যেন কান্নার দম আটকে আসছে। তুমি জেনে শুনে আমার সাথে মিথ্যে বলেছো। আমার কষ্টের কারণ জেনে তুমি তোমার আসল পরিচয় গোপন করেছো। তুমি আমার বিশ্বাস ভেঙে চুরমার করে দিয়েছো। আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম মেহের। নীল এগিয়ে এসে তার হাত ধরতে চেয়েছিল। মেহের সঙ্গে সঙ্গে দুপা পিছিয়ে গেল, তার চোখে তীব্র ঘৃণা। আর আমাকে স্পর্শ করার চেষ্টা করবে না। তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। আমি তোমাকে দেখতে চাই না। তোমার মতো মৃত্যু আর প্রতারকের সাথে আমার কোনো কথা নেই। নীল অসহায়ভাবে মেহেরের দিকে তাকিয়ে রইল। তার বলার আর কিছু ছিল না। মেহেরের চোখে তার জন্য শুধু ঘৃণা আর বিতৃষ্ণা দেখতে পেল। তার মনে হচ্ছিল তার প্রতিটা কথা যেন মেহেরের হৃদয় নতুন করে আঘাত করছে। প্লিজ নীল, তুমি এখান থেকে যাও। মেহেরের মা এগিয়ে এসে বললেন, তার চোখে করুণার দৃষ্টি।
মেহের এখন শান্তিতে থাকতে চায়, ওকে আর কষ্ট দিও না। নীল আর দাঁড়ালো না, মাথা নিচু করে বুকের ভেতর জমাট ব্যথা কষ্ট নিয়ে সে মেহেরের বাড়ি থেকে বেরিয়ে এলো। তার মনে হচ্ছিল যেন তার শেষ আশাটুকুও ধূলিসাৎ হয়ে গেল। মেহেরের ঘৃণা আর অপমান তার হৃদয়ে এফোর করে দিচ্ছিল। সে বুঝতে পারছিল তার ভুলের প্রায়শ্চিত্ত তাকে সারা জীবন করতে হবে। রাতের অন্ধকারে এক রাস্তায় হাঁটতে হাঁটতে তার মনে একটাই প্রতিজ্ঞা, মেহেরের মনে তার জন্য যে ভুল ধারণা তৈরি হয়েছে সেটা তাকে যে কোনো মূল্যে ভাঙতে হবে। মেহেরের প্রত্যাখ্যানে ধাক্কা সামলাতে পারছিল না নীল। রাতের পর রাত নির্ঘুম কাটাতো, সিলিংয়ের দিকে তাকিয়ে থাকতো অপলক দৃষ্টিতে। মেহেরের ঘৃণা ভরা মুখ, তার কঠিন কথাগুলো যেন তীক্ষ্ণ কাঁটার মতন বিঁধত হৃদয়ে। বাড়িতে এসে তেমন কারোর সাথে কথা বলতো না, নিজের ঘরে নিজেকে বন্দি করে রাখত। মিস্টার জাফর আলম ছেলের এই পরিবর্তন লক্ষ্য করেছিলেন, কিন্তু তিনি বুঝতে পারছিলেন এখন জোর করে কিছু জিজ্ঞাসা করলে হিতে বিপরীত হতে পারে। নীরব থেকে তিনি নীলকে তার নিজের মতো করে কষ্টটা হজম করার সময় দিচ্ছিলেন। কিন্তু নীলের অস্থিরতা বাড়ছিল। মেহেরের ভুল ধারণা ভাঙানো যে জরুরি, তার মনে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল। একবার যদি মেহের শান্তভাবে তার কথা শোনে। ধৈর্যের বাঁধ ভেঙে একদিন গভীর রাতে নীল তার গাড়ির চাবি হাতে নিল। ফাহিম বারংবার নিষেধ করা সত্ত্বেও সে মেহেরের বস্তির উদ্দেশ্যে রওনা হলো। তার মনে তখন একটাই জেদ, সত্যিটা মেহেরকে জানতেই হবে। বস্তির বাইরে গাড়ি থামিয়ে সাবধানে মেহেরের বাড়ির দিকে এগিয়ে গেল নীল। টিমটিম করে দু একটা আলো জ্বলছিল কোনো কোনো ঘরে। দরজায় কড়া নাড়তে তার হাত কাঁপছিল, বুকের ভেতর চাপা উত্তেজনা। কিছুক্ষণ ইতস্তত করে অবশেষে দুর্বলভাবে কড়া নাড়ল সে। কিছুক্ষণ পর দরজা খুলল। মেহেরের মা ক্লান্ত চোখে নীলকে দেখে অবাক হলেন। আপনি এত রাতে? নীল মিনতি ভরা স্বরে বলল, আমি শুধু মেহেরের সাথে একবার কথা বলতে এসেছিলাম, প্লিজ একটু অনুমতি দিন। মেহেরের মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ও তো ঘুমাচ্ছে বাবা, আর এখন আর ডেকো না, শরীরটাও ভালো নেই। ঠিক তখনই ভেতর থেকে মেহেরের ক্ষীণ কণ্ঠস্বর ভেসে এলো, মা, কে এসেছে? মেহের এগিয়ে এসে দরজায় নীলকে দেখে চমকে গেল। তার চোখে বিরক্তি আর বিস্ময়ের মিশ্রণ। তুমি এত রাতে এখানে কি করছো? মেহের প্লিজ একটু কথা শুনো। নীলের স্বর করুণ শোনালো। আমি তোমাকে সব বোঝাতে চাই। মেহের উপেক্ষা করে দরজা বন্ধ করতে উদ্যত হলো, কিন্তু নীল দ্রুত তার হাত ধরে ফেলল। প্লিজ মেহের, শুধু 5টা মিনিট আমার একটাবার কথা শোনো। মেহের কঠিন চোখে নীলের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর গভীর শ্বাস ফেলে বলল, ঠিক আছে, কিন্তু এখানে নয়, চলো একটু দূরে যাই। মেহের নীরবে নীলের সাথে হেঁটে চলল। বস্তির সরু অন্ধকার রাস্তা ধরে তারা কিছুটা দূরে একটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ালো। চাঁদের আবছা আলোয় দুজনের বিষণ্ণ মুখ স্পষ্ট দেখাচ্ছিল। চারপাশে নীরবতা তাদের ভেতরের কষ্টের প্রতিচ্ছবি যেন। কি বলতে চাও তুমি? মেহেরের গলায় এখনও সেই শীতলতা, যেন বরফ জমাট বেঁধে আছে। মেহের, আমি জানি আমি ভুল করেছি। নীল বলল, তার স্বর অনুশোচনায় ভরা। কিন্তু আমার বিশ্বাস করো, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি শুধু ভয় পেয়েছিলাম তোমার ঘৃণার জন্য তোমাকে হারাতে হবে। তুমি আমার বিশ্বাস ভেঙেছো। মেহেরের কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো। তুমি জেনে শুনে আমার কাছে এত বড় একটা সত্যি লুকিয়ে রেখেছিলে। আমি তোমাকে সব সত্যি বলতে চেয়েছিলাম। নীল বলল, কিন্তু রাহুল ও সুযোগের অপেক্ষা ছিল। তাদের কথোপকথন যখন চলছিল তখন হঠাৎ একটা গাড়ির আওয়াজ শোনা গেল। একটা দামি গাড়ি এসে তাদের কাছে থামলো। গাড়ি থেকে নামলেন স্থানীয় চেয়ারম্যান, এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি। তিনি নীলকে দেখে এগিয়ে এলেন, তার মুখে হাসি। আরে নীল সাহেব, এত রাতে এখানে? চেয়ারম্যানের গলার স্বরে আন্তরিকতা। নীল অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল, আঙ্কেল, আমি আসলে। চেয়ারম্যান হাসলেন। কি আর বলবে, তোমরা যুবকরা তো সমাজের জন্য অনেক ভালো কাজ করেছ, আর এই বস্তির চেহারাটা পাল্টে দিয়েছো তোমরা। মেহের অবাক হয়ে চেয়ারম্যানের দিকে তাকালো। আপনি কার কথা বলছেন? আর বলবেন না। চেয়ারম্যান বললেন, এই যে নীল সাহেব আর তার বন্ধুরা মিলেমিশে বস্তির রাস্তাঘাট ঠিক করে দিচ্ছে, জলের পাম্প বসিয়েছে, বাচ্চাদের জন্য একটা ছোট স্কুল ঘর তৈরি করে দিয়েছে। অভাবের কারণে যারা বাচ্চাদের পড়তে পারতো না, এখন তারা ভরসা পাচ্ছে। সত্যি খুব ভালো কাজ করেছে ছেলেটা। মেহেরের চোখ বিস্ফোরিত হলো। সে অবিশ্বাস হয়ে নীলের দিকে তাকালো। তুমি সেই এমপির ছেলে? চেয়ারম্যান হেসে বললেন, হ্যাঁ মা, এই নীল বাবাই সব করাচ্ছে। ওর বাবা এমপি সাহেব সব রকম সাহায্য করছেন। এত অল্প বয়সে এত ভালো কাজ করা দেখে আমার তো বিশ্বাসই হয় না। তোমরা কি ওকে চেনো?
মেহেরের মুখ থমথমে হয়ে গেল। এতদিন ধরে সে শুনেছে কোনো এক এমপির ছেলে তাদের বস্তির জন্য কাজ করেছে, কিন্তু সে ঘুণাক্ষরে বুঝতে পারেনি সেই ছেলেটি আর কেউ নয়, নীল, যার রাজনৈতিক পরিচয় সে ঘৃণা করে। সেই রাজনৈতিক পরিবারের ছেলে হয়েও নীল নিঃস্বার্থভাবে তাদের জন্য এত কিছু করেছে। তার মনের ভেতরের যেন একটা ঝড় উঠল। এতদিনের জমে থাকা রাগ, অভিমান, ঘৃণা সব কিছু এক মুহূর্তে ধুয়ে মুছে গেল। তার জায়গায় জেগে উঠল এক নতুন অনুভূতি, বিস্ময়, কৃতজ্ঞতা, আর সেই সাথে এক গভীর প্রশ্ন। কেন নীল এতদিন তার পরিচয় গোপন রেখেছিল? আর কেনই বা একজন এমপির ছেলে হয়েও সে তাদের মতো সাধারণ মানুষের জন্য এত কষ্ট করছে? তার মনের ভেতর যেন এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। চেয়ারম্যানের কথাগুলো মেহেরের মাথায় যেন বজ্রপাতের মতন আঘাত করলো। এতক্ষণ ধরে তার মনের মধ্যে যে ঘৃণার ক্ষোভ জমাট বেঁধেছিল তা এক মুহূর্তে কর্পূরের মতন উবে গেল। তার মনে হতে লাগলো এতদিন ধরে সে একটা ভুল ধারণার মধ্যে ছিল। নীল তাকে চমকে দিতে চেয়েছিল, তার বাবার পরিচয় গোপন রেখে তার মন জয় করতে চেয়েছিল। আর রাহুল, সে জেনে শুনে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে, তাদের সুন্দর সম্পর্কটাকে বিষিয়ে দিয়েছে। চেয়ারম্যান যখন তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন তখন রাতের নীরবতা আরও গভীর হলো। চাঁদের আলোয় মেহেরের ভেজা চোখ চিকচিক করছিল। নীল অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। তার মনে তখনও একরাশ অনিশ্চয়তা। নীল, মেহেরের কণ্ঠস্বর ক্ষীণ শোনালো, যেন অনেকদিন পর কথা বলছে সে। হ্যাঁ মেহের। নীলের বুকের ভেতর ধুকপুক করছিল। মেহের আবারও জিজ্ঞেস করলো, যেন এখনও বিশ্বাস করতে পারছে না। নীল মাথা নেড়ে হ্যাঁ বলল। মেহের কিছুক্ষণ চুপ করে নীলের দিকে তাকিয়ে রইল। তার মনে যেন হাজারটা প্রশ্ন ভিড় করেছিল। কেন নীল এতদিন তার পরিচয় গোপন রেখেছিল? কেন একজন প্রভাবশালী রাজনীতিবিদের ছেলে হয়েও সে তাদের মতো সাধারণ মানুষের জন্য এত কষ্ট করছে? তুমি কেন আমাকে আগে বলনি? মেহেরের গলায় অভিমান। আমি বলতে চেয়েছিলাম মেহের, কিন্তু তুমি আমাকে বলার সুযোগ দাওনি। আর আমি ভয় পেয়েছিলাম। তোমার রাজনীতিবিদদের প্রতি ঘৃণা আমি দেখেছি। আমার ভয় ছিল যদি তুমি আমার বাবার পরিচয় জানতে পারো তাহলে তুমি আমাকেও ঘৃণা করবে। কিন্তু তুমি তো... মেহের থেমে গেল, তার চোখে জল ভরে উঠল। তুমি তো এত ভালো কাজ করো, বস্তির মানুষের জন্য তুমি কত কিছু করো, আর আমি... তুমি কি? নীল এগিয়ে এসে আলতো করে মেহেরের হাত ধরল। মেহের নীলের হাতের স্পর্শে কেঁপে উঠল। তার মনে অনুশোচনার ঝড় বইতে শুরু করলো। এতদিন ধরে সে নীলের সাথে যা ব্যবহার করেছে তার জন্য তার নিজেকে অপরাধী মনে হতে লাগলো। আমি তোমাকে এত খারাপ কথা বলেছি? মেহেরের কণ্ঠস্বর ভেঙে এলো। আমি তোমাকে বিশ্বাস করিনি। আমি ভেবেছিলাম তুমিও হয়তো... নীল আলতো করে মেহেরের ঠোঁটে আঙুল রাখলো। তুমি যা ভেবেছিলে তার জন্য আমি তোমাকে দোষ দিই না মেহের। আমারই বলছিল, আমার উচিত ছিল প্রথম দিনই তোমাকে সব সত্যিটা বলা। কিন্তু তুমি কেন এত কষ্ট করছো? মেহেরের চোখে বিস্ময়। তোমার তো এসব করার কোনো দরকার ছিল না। দরকার ছিল মেহের। আমি তোমাদের কষ্ট দেখেছি। আমি চেয়েছিলাম আমার সাধ্যমতো তোমাদের পাশে দাঁড়াতে। আর বিশ্বাস করো, আমার বাবারও এটাই ইচ্ছে। মেহের নীরবে নীলের দিকে তাকিয়ে রইল। চাঁদের আলোয় নীলের চোখে এক গভীর সিনসিয়ারিটি দেখতে পেল সে। তার মনে হতে লাগলো এতদিন ধরে সে একটা ভুল মানুষকে ঘৃণা করেছে। আমি দুঃখিত নীল। মেহেরের কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো। এতদিন ধরে আমি তোমার সাথে যা ব্যবহার করেছি তার জন্য আমি লজ্জিত। আরে পাগলি। নীল হেসে মেহেরের চোখের জল মুছিয়ে দিল। তুমি কেন ক্ষমা চাইছো? ভুল তো আমারই ছিল। না নীল, আমি তোমার ভালো দিকটা দেখতে পাইনি। আমি শুধু আমার পুরনো কষ্টের ছায়া ঢাকা ছিলাম। এখন তো সব পরিষ্কার। আমরা আবার নতুন করে শুরু করতে পারি, তাই না? মেহের নীলের দিকে তাকিয়ে হাসল। সেই হাসিতে এতদিনে জমে থাকা মেঘ যেন এক মুহূর্তে সরে গেল। হ্যাঁ নীল, আমরা আবার নতুন করে শুরু করতে পারি। তাদের দুজনের মধ্যে নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতা আগের মতো তিক্ত ছিল না, বরং সেখানে ছিল এক গভীর বোঝাপড়া আর ভালোবাসার উষ্ণতা। তুমি কি জানতে? মেহের কিছুক্ষণ পর বলল। কি জানতে? নীল কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো। তুমি যখন প্রথম আমার সাথে কথা বলতে এসেছিলে তখন থেকে আমার মনে একটা অন্যরকম অনুভূতি হয়েছিল। মেহের বলল। কিন্তু আমার পুরনো তিক্ত অভিজ্ঞতা আমাকে বিশ্বাস করতে দেয়নি। আমারও। নীল হেসে বলল। তোমার তেজদীপ্ত চোখ আর স্পষ্ট কথা বলার ভঙ্গি প্রথম দিন থেকে আমাকে মুগ্ধ করছিল।
কিন্তু আমি তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছি। মেহের আবার অনুতপ্ত হলো। কোনো ক্ষতি নেই। নীল বলল, সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছে তো? মেহের মাথা নেড়ে সম্মতি জানালো। চলো, অনেক রাত হয়েছে, তোমাকে বাড়ি পৌঁছে দেই। তারা দুজনে নীরবে হাঁটা শুরু করলো। রাতের অন্ধকারে তাদের হাতের স্পর্শে এক নতুন সম্পর্কের সূচনা হলো। এতদিনের ঝড়ঝাপটার পর অবশেষে তাদের মনে শান্তি ফিরে এলো। নীল, মেহের কিছুক্ষণ পর বলল, হ্যাঁ। রাহুল? মেহের থেমে গেল। রাহুল যা করেছে তার জন্য তাকে অনুতপ্ত হতে হবে। নীলের গলায় দৃঢ়তা। আমি আর তাকে আমাদের মাঝে আসতে দেব না। মেহের নীলের দিকে তাকিয়ে তার হাতের ওপর আলতো করে চাপ দিল। ধন্যবাদ নীল। কিসের জন্য? আমার পাশে থাকার জন্য, আর আমাকে সত্যিটা দেখানোর জন্য। নীল হাসলো। আমরা তো বন্ধু, তাই না? তার থেকেও বেশি। মেহেরের চোখে এক গভীর ভালোবাসার ঝিলিক মারল। রাতে নীরবতা ভেঙে তাদের পায়ের আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। মেহেরের বাড়ির কাছাকাছি এসে নীল থামলো। চাঁদের আলোয় মেহেরের মুখটা স্নিগ্ধ দেখাচ্ছিল। নীলের মনে হচ্ছিল এতদিনের ঝড়ঝাপটার পর অবশেষে তারা এক শান্ত কিনারে এসে দাঁড়িয়েছে। মেহের? নীল ডাকলো, তার গলায় এক গভীর আবেগ। মেহের নীলের দিকে তাকালো, তার চোখে একরাশ কৌতূহল আর ভালোবাসা। তুমি আমার উপর অনেক রাগ করেছিলে, অনেক কষ্ট দিয়েছিলে। নীল বলল, তার চোখে হালকা দুষ্টুমি। মেহের হেসে নীলের হাতের ওপর আলতো চাপ দিল। তুমি মিথ্যে বলেছিলে, তাই তো একটু রাগ করেছিলাম, তাই না? কিন্তু এখন? নীল গভীর দৃষ্টিতে মেহেরের চোখের দিকে তাকালো। এখন কি সব রাগ জল হয়ে গেছে? প্রায়। মেহের মুচকি হেসে উত্তর দিল। নীল এক মুহূর্তের জন্য চুপ থেকে পকেট থেকে একটা ছোট্ট ভেলভেটের বক্স বের করলো। চাঁদের আলোয় বক্সটা চিকচিক করে উঠল। মেহের অবাক হয়ে সেটার দিকে তাকিয়ে রইল। মেহের? নীল আবারও ডাকলো, তার স্বর সামান্য কাঁপছিল। আমাদের পথটা সহজ ছিল না, অনেক ভুল বোঝাবুঝি, অনেক বাধা এসেছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা একে অপরের কাছে ফিরে এসেছি। তুমি আমার জীবনে যা এনেছো তা অমূল্য। তুমি আমার থেকে সবচেয়ে সাহসী, সবচেয়ে সৎ আর সবচেয়ে সুন্দর মানুষ। নীল বক্সটা খুলল। ভেতরে ছোট্ট একটি হীরার আংটি জলজল করছিল। মেহের? নীল হাঁটু গেড়ে বসলো, তার চোখে গভীর ভালোবাসা। তুমি কি আমার জীবন সঙ্গিনী হবে? তুমি কি আমার সাথে সারা জীবন থাকবে? মেহেরের চোখে জল চিকচিক করে উঠল, তার ঠোঁটের কোণে এক টুকরো হাসি। তুমি কি পাগল? হ্যাঁ, তোমার জন্য। নীল হাসি মুখে উত্তর দিল। মেহেরা নিজেকে ধরে রাখতে পারল না, তার চোখ থেকে আনন্দাশ্রু গড়িয়ে পড়ল। হ্যাঁ নীল, হ্যাঁ, আমি তোমার সাথে সারা জীবন থাকবো। নীল উঠে দাঁড়িয়ে মেহেরের আঙুলে আংটিটা পরিয়ে দিল। চাঁদের আলোয় হীরাটা ঝলমল করে উঠল, যেন তাদের ভালোবাসার প্রতীক। তারা দুজনে কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে রইল, তাদের চোখে শুধু অপার ভালোবাসা আর কৃতজ্ঞতা। আমি তোমাকে অনেক ভালোবাসি মেহের। নীল ফিসফিস করে বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি নীল। মেহের উত্তর দিল, তার কণ্ঠস্বরে আবেগ ভরা। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তারা একে অপরের হাত ধরেছিল, যেন আর কখনো আলাদা হবে না। এত দিনের প্রতীক্ষার পর তাদের ভালোবাসা পূর্ণতা পেল। এরপর আর দেরি করলো না তারা। দুই পরিবারের সম্মতিতে ধুমধাম করে তাদের বিয়ের আয়োজন করা হলো। মেহেরের বস্তিতেও খুশির বন্যা বয়ে গেল। নীল আর মেহের দুজনেই চেয়েছিল তাদের জীবনের এই বিশেষ দিনটি যেন তাদের ভালোবাসার সাক্ষী হয়, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, থাকবে শুধু আন্তরিকতা আর ভালোবাসা। বিয়ের অনুষ্ঠানে বস্তির সকলে হাসি মুখে সামিল হলো। মিস্টার জাফর আলম এবং নীলের মাও মেহেরকে তাদের পুত্রবধূ হিসেবে সানন্দে গ্রহণ করলেন। রাহুলের বিদ্বেষ তাদের ভালোবাসার কাছে হার মেনেছিল। ফাহিম বন্ধুর পাশে থেকে সব রকম সাহায্য করল। নীল আর মেহেরের বিয়ে যেন দুই ভিন্ন জগতের মিলন ঘটালো। একদিকে শহরের ঝলমলে জীবন, অন্যদিকে বস্তির সরল মানুষের উষ্ণ হৃদয়। সব একাকার হয়ে গেল তাদের ভালোবাসার ছোঁয়ায়। বিয়ের পর নীল আর মেহের তাদের নতুন জীবন শুরু করলো। তারা দুজনেই চেয়েছিল সমাজের জন্য কিছু করতে। নীল তার বাবার রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে বস্তির উন্নয়নের কাজ আরও জোরদার করলো, আর মেহের তার শিক্ষার অভিজ্ঞতা দিয়ে সেখানকার ছেলেমেয়েদের পড়াশোনায় সাহায্য করতে লাগলো। তাদের ভালোবাসার গল্প ধীরে ধীরে ছড়িয়ে পড়ল চারিদিকে। নীল একজন প্রভাবশালী এমপির ছেলে হয়েও কিভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, আর মেহের কিভাবে তার সব তিক্ত অভিজ্ঞতা ভুলে নীলকে ভালোবেসেছে, এই কাহিনী মানুষের মুখে মুখে ফিরতে লাগলো। তাদের জীবনে অনেক বাধা এসেছে, অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু তাদের ভালোবাসার জোর সব সময় তাদের এক করে রেখেছে।
তারা একে অপরের পরিপূরক হয়ে তাদের ভালোবাসার আলোয় আলোকিত হলো তাদের চারপাশ, আর তাদের গল্প হয়ে রইল এক উজ্জ্বল দৃষ্টান্ত। একদিন সন্ধ্যায় তারা দুজনেই তাদের ছোট্ট বারান্দায় বসেছিল, আকাশ ভরা তারা আর তাদের হাতে হাত। আমাদের পথটা কঠিন ছিল, তাই না? মেহের নীলের কাঁধে মাথা রেখে বলল, কিন্তু শেষ পর্যন্ত আমরা তো একসাথে। নীল মেহেরের চুলে আলতো করে হাত বুলিয়ে বলল, হ্যাঁ। মেহের দীর্ঘশ্বাস ফেলল, তবে সেটা কষ্টের নয়, শান্তির। আর এইটাই সবচেয়ে বড় কথা। তারা দুজনে নীরব হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। তাদের মনে আর কোনো দ্বিধা নেই, কোনো ভয় নেই, শুধু ছিল অফুরন্ত ভালোবাসা আর একে অপরের প্রতি গভীর বিশ্বাস। তাদের ভালোবাসার গল্প এখানেই শেষ হলো, এক সুখী সমাপ্তির সাথে।